হ্যালো গাইস, কি অবস্থা সবার? ওয়েট অন। হ্যাঁ, ঠিকঠাক আছে। হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের তো আমিও আছি মোটামুটি ঠিকঠাক। আই এম ব্যাক উইথ অ্যানাদার ব্যাঙ্গার গাইস। আজকে আমরা স্থির তড়িতের যাত্রা শুরু করতেছি এবং স্বাভাবিকভাবে আজকের ক্লাসটা আসলে সেই একটা ক্লাস হবে। আজকে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির প্রথম অর্ধেক শেষ করে ফেলবো। লাইক ধরো শুরুতে যেসব ব্যাপার স্যাপার আছে, চার্জের কোয়ান্টায়ন, সংরক্ষণশীলতার নীতি, কুলম্বের সূত্র, কুলম্বের বল, দেন হচ্ছে প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক, বেশ কিছু ম্যাথ আছে, আরও কিছু সিকিউ আছে। সিকিউগুলো আজকে হাত দিতে পারবো নাকি জানি না, কারণ এটা হচ্ছে আমার কাছে মনে হয় সেকেন্ড পেপারে তোমাদের শর্ট সিলেবাসে যে কটা চ্যাপ্টার আছে তার মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ঠিক আছে? এবং এটা মেজর সংখ্যক স্টুডেন্ট আছে যারা এই চ্যাপ্টারটা স্কিপ করে যায় যে না ভাইয়া অনেক কঠিন, এটা আমি পড়বো না ভাইয়া, আমি এইচএসসিতে এটা ভালো মতো পড়ি নাই, আমি এইচএসসি পরীক্ষার থেকে অ্যান্সার করবো না। রং ডিসিশন, কারণ অ্যাডমিশনে গিয়ে তোমার এখান থেকে অ্যান্সার করাই লাগবে। সো ইটস বেটার এখনই ভালো মতো পড়ে ফেলো, তাহলে আর সমস্যাটা থাকবে না, ঠিক আছে? তো টার্গেট হচ্ছে তিনটা ক্লাসের মধ্যেই চ্যাপ্টারটা শেষ করতে হবে। আমি জানি 2 ক্লাসে শেষ করার কথা, বাট 2 ক্লাসে এটা শেষ করা সম্ভব না ভাই, বড় চ্যাপ্টার, ঠিক আছে? এখানে একটু সময় লাগবে। প্রত্যেকটা জিনিস যদি আলোচনা করতে যাই ইট উইল টেক আ লিটল বিট টাইম। তো আমরা চেষ্টা করবো প্রত্যেকটা জিনিস ধরে ধরে সলভ করে দেওয়ার জন্য, যেন তোমরা পরবর্তীতে এই চ্যাপ্টারের কোনো টপিক নিয়েই যেন সমস্যায় না পড়ো, সেটা হোক একাডেমিকে, সেটা হোক অ্যাডমিশনে। আমি জানি না তোমরা ক্লাসগুলো ঠিকঠাক ফলো করতেছো কিনা, যদি ঠিকঠাক ফলো করে থাকো, কারণ লাইভ ক্লাস তোমরা কম মানুষই করো এবং লাইভ ক্লাস করা আসলে উচিত না। তোমরা রেকর্ডেড ক্লাস করাটাই প্রেফারেবল মনে করা উচিত, কারণ রেকর্ডেড ক্লাসে তোমরা স্পিড বাড়ায় দেখতে পারতেছো, সুন্দর মতো নোট করতে পারতেছো, রিল্যাক্সে রাতে ক্লাস করতে পারছো। দ্যাটস হোয়াট আই সাপোর্ট। ওকে, সো ক্লাস যদি ঠিকঠাক করো তাহলে আসলে বোঝা উচিত যে তোমাদের শুধুমাত্র এইচএসসির টপিক না, আমি চেষ্টা করতেছি লাইক তোমাদের বইয়ের যেখান থেকে প্রশ্ন আসা সম্ভব সব টপিক টাচ করে যাওয়ার জন্য। আশা করতেছি অ্যাডমিশনে গিয়েও তোমার আসলে ফিজিক্সে নতুন কিছু খুব বেশি ফেস করা লাগবে না, থিংস উইল বি সিমিলার। কিছু ম্যাথ করা লাগবে এবং সেই ম্যাথগুলো আমি তোমাদের একাডেমিকেই করাই দিয়েছি। সো লাইক একাডেমিক যদি ভালো মতো করে থাকো, রিভিশন ক্লাসগুলো যদি ঠিকঠাক করো, অ্যাডমিশনে ফিজিক্স নিয়ে অ্যাটলিস্ট কোনো সমস্যা হবে না। ওকে, তো চলেন আজকে আর একটু গবেষণা করা যাক স্থির তড়িৎ নিয়ে। স্থির তড়িতের যাবতীয় যা আছে সব কিছু আজকের ক্লাসে শেষ করতে পারবো না, বাট যতটুকু শেষ করতে চাইছি সেটা শেষ করে তারপর ক্লাস থেকে যাবো। ওকে, সো লেট মি নো ইজ এভরিথিং ক্লিয়ার অর নট। সব কিছু ঠিকঠাক থাকলে উই উইল স্টার্ট দ্য ক্লাস, লেটস গো। ও মাই গড, সব ঠিকঠাক আছে? ওকে ভাইয়া, সব ঠিকঠাক আছে, ঘুমান, ঘুমের উপরে কোনো ওষুধ নাই ভাই, কসম, একদম কসম ভাই, কসম। বাইরে যে ওয়েদার, ঠিক আছে, এই ওয়েদারে ক্লাস নেওয়া হচ্ছে নিজের শরীর এবং মনের সাথে জুলুম করা। যে ঠান্ডা একটা বাতাস প্রবাহিত হচ্ছে আমার রুমের মধ্যে, মনে করো আমি যদি খালি একটু বিন ব্যাগের মধ্যে এমনি করে শুই, সাথে সাথে ঘুম, ঠিক আছে? ওকে, লেটস গো বাচ্চারা। ঘুমে আসলে লাভ নেই, জীবনে কাজ করতে হবে। ওকে, ঘুম তোমাকে শান্তি দিবে কখন? যখন ঘুমের আগে তুমি কাজ করে ঘুমাবা, আদারওয়াইজ কিন্তু ঘুমে শান্তি নেই। ওকে, আসেন শুরু করি। সো আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে তড়িতের একটা অংশ নিয়ে। তড়িতের দুইটা পার্ট হয়, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চল তড়িৎ। সো আমাদের আজকের পড়াশোনা হচ্ছে স্থির তড়িৎ নিয়ে। সো স্থির তড়িৎ নিয়ে আমরা বা কখন বলবো যেখানে স্থির তড়িতের ব্যাপার স্যাপার ঘটতেছে, যেখানে চার্জের কোনো কন্টিনিউয়াস মুভমেন্ট নেই, ঠিক আছে? চার্জ মুভ করতে পারে, ঠিক আছে? আমরা যখন বিভবের সংজ্ঞা পড়ি তখনও দেখি চার্জ মুভ করে, যখন বিভব পার্থক্য পড়ি তখনও চার্জ মুভ করে, যখন তড়িৎ প্রাবল্য করি সেখানেও চার্জ মুভ করে, যখন ডাইপোল যে ঘুরে টুরে সেখানেও তো চার্জ মুভ করে, তাই না? সো চার্জের মুভমেন্ট থাকবে, বাট চার্জের কোনো কন্টিনিউয়াস মুভমেন্ট থাকবে না। সো চার্জের যদি কোনো কন্টিনিউয়াস মুভমেন্ট না থাকে, সেখানে আমাদের মেইনলি পড়াশোনা স্থির তড়িৎ নিয়ে। আর যখন চার্জের কন্টিনিউয়াস মুভমেন্ট থাকবে, চার্জ কন্টিনিউয়াসলি মুভ করতে থাকবে একটা কন্ডাক্টরের মধ্যে বা একটা সেমিকন্ডাক্টরের মধ্যে, তখন আমাদের পড়াশোনা হচ্ছে চল তড়িৎ নিয়ে, ঠিক আছে? সো স্থির তড়িতের মধ্যে স্থির আধানের প্রভাবে হচ্ছে যে তড়িৎ ক্রিয়া তৈরি হবে, বা যেখানে চার্জের কোনো কন্টিনিউয়াস মুভমেন্ট থাকবে না, ঠিক আছে? চার্জের কোনো কন্টিনিউয়াস মুভমেন্ট থাকবে না। ওকে, কন্টিনিউয়াস মুভমেন্ট থাকবে না, বুঝতে পেরেছো? তখন আমরা বলবো সেখানে স্থির তড়িতের ব্যাপার স্যাপার কিছু একটা ঘটতেছে। আর যেখানে কন্টিনিউয়াস মুভমেন্ট থাকবে সেখানে চলতড়িৎ। এটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো। আরেকটা ব্যাপার হচ্ছে আধান। আধানের সংজ্ঞা মাঝে মধ্যে চলে আসে, এটা হচ্ছে জ্ঞানমূলকের জন্য, তোমাদের যে জ্ঞান অনুধাবনের জন্য একটা শীট দেওয়া হয়েছে। তোমরা কি সেটা পড়ো? না ভাইয়া, আমি তো পড়ি না, কারণ আমার পড়ালেখা ভাল লাগে না ভাইয়া। তোমাকে নিয়ে কি করব বাবা, বলো তো? যাই হোক, দেখো, আধান কি? পদার্থ সৃষ্টিকারী কণা সমূহের একটা মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে আধান। সো আধান হচ্ছে একটা ইনহেরেন্ট প্রপার্টি, যেটা আসলে সবার মধ্যেই কম বেশি আছে। আমাদের মধ্যেও আধান আছে, বাট আমরা নিউট্রাল, বাট আছে। ওকে, এবং ধরো কোনো একটা পদার্থের মধ্যে যদি কোনো একটা সার্টেন আধানের মান বেড়ে যায়, তখন আমরা বলি সেই আধানে আধানিত বা হচ্ছে চার্জড। আধানিতটা কি বলে আই ডোন্ট নো বাংলায়, বাট চার্জড। ধরো এই একটা পার্টিকেল আছে, ওকে, এখানে প্লাস চার্জও আছে,
2 কুলম, মাইনাস চার্জও আছে 3 কুলম। সো প্লাস 2 কুলম মাইনাস 2 কুলমকে নিউট্রালাইজ করে দিবে, সো আলটিমেটলি ওর নিট চার্জ হবে হচ্ছে মাইনাস 1 কুলম। সো একটা পদার্থের মধ্যে কিন্তু মাল্টিপল পোলারিটির চার্জ থাকতেই পারে, আলটিমেটলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে তার নিট চার্জ। ওকে, এখন ধরো আমি তোমাকে যদি একটা প্রশ্ন করি, এখানে একটা ইলেকট্রন আছে, ভাইয়া এই ইলেকট্রন কি একটা আধান? তুমি বললে হ্যাঁ ভাইয়া আমার বইয়ের সব জায়গায় লেখা আছে ইলেকট্রন একটা আধান, আমি তো ছোটবেলা থেকে মুখস্থই করে আসছি। ভুল, ইলেকট্রন কোনো আধান না, ইলেকট্রন হচ্ছে চার্জ ক্যারিয়ার। ইলেকট্রন কি? চার্জ ক্যারিয়ার। আধান একটা বৈশিষ্ট্য, আধান কোনো বস্তু না, ঠিক আছে? আধান বা চার্জ কোনো বস্তু না, ইলেকট্রন হচ্ছে কেবলমাত্র একটা চার্জ ক্যারিয়ার। ইলেকট্রন কি করে? একটা সার্টেন অ্যামাউন্ট অফ চার্জকে ক্যারি করে। সো এই ধরনের ইলেকট্রনকে আমরা বলতে পারবো হচ্ছে চার্জ ক্যারিয়ার বা আধান বাহক। বুঝতে পেরেছো? একদম সহজ, মনে থাকবে। তাহলে ইলেকট্রন কিন্তু কোনো চার্জ না, চার্জ ক্যারিয়ার। আচ্ছা নেক্সট, এবার হচ্ছে আধানের নিত্যতার সূত্র। আধানের নিত্যতার সূত্রের ব্যাপারটা কি? সেটা হচ্ছে ধরো জগতে একটা নির্দিষ্ট পরিমাণ আধান আছে, একদম শক্তির মতো একটা নির্দিষ্ট পরিমাণ আধান আছে, আধানের পরিমাণ নির্দিষ্ট, ঠিক আছে? আধান বা চার্জের পরিমাণ নির্দিষ্ট। তুমি চার্জ ধ্বংস করতে পারবা না, বা তুমি চার্জ নতুন করে তৈরিও করতে পারবা না। কখন এরকম হয়েছে যে ভাইয়া আমি না 1 কুলম চার্জ বানাই ফেলাইছি? তুমি 1 কুলম চার্জ বানাও নাই, সেটা আগে ছিল, তুমি এমনভাবে জিনিসটাকে প্রসেস করছো যেন এখন নিট চার্জ 1 কুলম হয়, ঠিক আছে? 1 কুলম চার্জ তুমি বানাও নাই। ধরো একটা বস্তু হচ্ছে নিউট্রালাইজড আছে, ঠিক আছে? নিউট্রালাইজড আছে, সেখানে হচ্ছে ধরো প্লাস 2 কুলম মানের চার্জ আছে এবং মাইনাস 2 কুলম মানের চার্জ আছে। তাহলে নিট চার্জ কত? নিট চার্জ হচ্ছে 0। এখন ধরো সামহাও তুমি এখানে কি করলা, আরো 1 কুলম ধনাত্মক আধান দিলা, এখন ওর নিট চার্জ কত হয়ে যাবে? নিট চার্জ হয়ে যাবে হচ্ছে প্লাস 1 কুলম। তুমি বললে ভাই আমি তো প্লাস 1 কুলম আবিষ্কার করছি। না, এই প্লাস 1 কুলম তোমার অন্য কোথাও থেকে নিয়ে আসা লাগবে। আধানের ট্রান্সফার হইতে পারে, আধান তৈরি হইতে পারে না, ঠিক আছে? সো আধানের কি হয়? আধানের হচ্ছে ট্রান্সফার হয় বা চার্জের ট্রান্সফার হয়। চার্জের কোনো ক্রিয়েশন নাই, চার্জের কোনো ড্যামেজও নাই যে না আমরা ধ্বংস করে ফেলছি, ভাইয়া এখানে 2 কুলম আধান ছিল, ওকে তো আমি দুনিয়াতে রাখবোই না, ধ্বংস। এরকম হয় না বাবা, তুমি ওকে অন্য কোথাও ট্রান্সফার করতে পারো। ধরো একটা বস্তুর মধ্যে 2 কুলম চার্জ আছে, তুমি বললে এই 2 কুলমকে আমি রাখবো না, ওকে অন্য কোথাও তুমি ট্রান্সফার করে ওকে নিউট্রাল করে ফেলতে পারবা, বাট এই 2 কুলমকে তুমি ধ্বংস করতে পারবা না, ঠিক আছে? সো চার্জ কি করা যায়? চার্জ কেবলমাত্র ট্রান্সফার করা যায়, তৈরি বা ধ্বংস করা যায় না। এটাই হচ্ছে আধানের নিত্যতার সূত্র। তাহলে পরীক্ষা যদি কখনো চলে আসে আধানের নিত্যতার সূত্র ব্যাখ্যা করো বা আধানের সংরক্ষণশীলতা ব্যাখ্যা করো, অনুধাবনমূলকে আসতে পারে বা জ্ঞানমূলকেও চলে আসতে পারে, অ্যান্সার করে দিয়ে আসা লাগবে, ঠিক আছে? সুন্দর প্রশ্ন, দেখো একবার করে দিচ্ছি। জগতে মোট আধানের পরিমাণ সর্বদা একই থাকে, অর্থাৎ আধান সৃষ্টি করা যায় না বা ধ্বংসও হয় না। কোনো ভৌত প্রক্রিয়ায় আধান এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে, কিন্তু নতুন আধান যেমন সৃষ্টি হয় না, তেমনি কোনো আধান ধ্বংসও হয় না। লিখে আসতে পারবা যদি অনুধাবনমূলকে আসে, যদি জ্ঞানমূলকে আসে 2 লাইন লিখে দিয়ে আসলেই হবে, ঠিক আছে? গুড। নেক্সট, এবার হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। আচ্ছা, চার্জের কোয়ান্টায়ন জিনিসটা কি? সেটা হচ্ছে এমন কোনো ধরো বিচ্ছিন্ন অবজেক্ট বা বিচ্ছিন্ন অণুপরমাণু থাকতে পারবে না যার আধান ইলেকট্রনের আধানের গুণিতক না। মানে কি ভাইয়া? মানে বুঝলাম না। মানে হচ্ছে ধরো একটা আইসোলেটেড অবজেক্ট আছে, কি একটা আইসোলেটেড অবজেক্ট, এটা শুধুমাত্র আইসোলেটেড অবজেক্টের জন্য খাটবে, ঠিক আছে? আইসোলেটেড অবজেক্ট যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আধান অন্যরকম হইতে পারে। ওকে, এখন ধরেন আপনার কাছে একটা আইসোলেটেড অবজেক্ট আছে এবং সেই অবজেক্টের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ আধান আছে। ভাইয়া কতখানি আধান আছে? ধরো কিউ কুলম আধান আছে। এই কিউ এর মান হওয়া লাগবে প্লাস মাইনাস এনই, যেখানে এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এন কি? একটি পূর্ণ সংখ্যা। ওকে ভাইয়া, পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে এটা 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, ব্লা ব্লা ব্লা, যে কোনো কিছু হইতে পারে। ওকে, তাহলে ধরেন আপনাকে কখন এরকম একটা প্রশ্ন দিছে, কি প্রশ্ন দিছে যে ভাইয়া একটা বস্তুর কাছে চার্জ আছে। বাই দ্য ওয়ে, ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ মানে হচ্ছে এখানে শুধুমাত্র পজিটিভ চার্জের কথা বলা হয়েছে। এটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। ওকে, এখান থেকে যদি প্রশ্ন আসে, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে। কিরকম এমসিকিউ প্রশ্ন আসবে? তোমাকে ধরো একটা চার্জ দিবে, লেটস সাপোজ এরকম একটা চার্জ দিছে, Q is equals to 3.2 × 10⁻⁻18 কুলম, দিয়ে তোমাকে বলবে এই চার্জ কি এক্সিস্ট করা সম্ভব, এই চার্জ কি থাকতে পারে নাকি পারে না। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে n এর মান বের করা। কি ভাইয়া n এর মান কেমনে বের করব? দেখো Q is equals to n, তাই না? তাহলে n কি হবে? Q ডিভাইডেড বাই E। Q এর মান কত? 3.2 × 10⁻⁻18। E এর মান কত? 1.6 × 10⁻⁻19। কত আসে? 20। n কি একটা পূর্ণ সংখ্যা আসছে? আসছে, তার মানে এই চার্জ থাকতে পারে, ঠিক আছে? এই চার্জ এক্সিস্ট করবে। ওকে, এই চার্জ
এক্সিস্ট করবে। ওকে, আরও একটা এমসিকিউ আসছে। ভাইয়া কি এমসিকিউ আসছে? ধরো কিউ ইজ ইকুয়ালস টু টা 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 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম দিয়ে বলছে এই চার্জ কি এক্সিস্ট করতে পারে। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এন এর মান বের করা। কিউ ইজ ইকুয়ালস টু এন ই, তাহলে এন হবে হচ্ছে কিউ ডিভাইডেড বাই ই 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, দ্যাট মিনস 2 ডিভাইডেড বাই 1.6 বা হচ্ছে 20 ডিভাইডেড বাই হচ্ছে 16। তুমি যদি আরও ক্যালকুলেশন করতে চাও 1.28 মানে হচ্ছে 5। ঠিক আছে, 1.25। এটা কি কোনো পূর্ণ সংখ্যা? এটা কোনো পূর্ণ সংখ্যা না, তো ভগ্নাংশ চলে আসছে। তার মানে এই চার্জ থাকতে পারে না বা এই চার্জ এক্সিস্ট করতে পারে না। যদি পূর্ণ সংখ্যা আসতো তাইলে বলতাম এক্সিস্ট করবে। তার মানে এই চার্জ এক্সিস্ট করবে না। ওকে, এই চার্জ এক্সিস্ট করবে না। তবে কেয়ারফুল। কি ভাইয়া কিসে কেয়ারফুল? এগুলো কিন্তু শুধুমাত্র আইসোলেটেড অবজেক্টের জন্য। যদি অবজেক্ট আইসোলেটেড না হয়, ধরো এমন কিছু কণা নিয়ে আমরা কথা বলতেছি যারা মিলে হচ্ছে অবজেক্টটা বানাইছে, তাদের চার্জ কিন্তু ইলেকট্রনের চার্জের ভগ্নাংশও হইতে পারে। ইলেকট্রনের চার্জের পূর্ণ সাংখ্যিক গুণিতক হওয়া লাগবে এমন কিন্তু না। একটা আইসোলেটেড অবজেক্টের চার্জ বা একটা বিচ্ছিন্ন অবজেক্টের চার্জ অবশ্যই ইলেকট্রনের চার্জের পূর্ণ সাংখ্যিক গুণিতক হবে। বাট যে অবজেক্ট আইসোলেটেড না, যে কণাগুলো মিলে একটা অবজেক্ট বানাইছে, তার চার্জ কিন্তু ইলেকট্রনের চার্জের পূর্ণ সাংখ্যিক গুণিতক হওয়াটা ম্যান্ডেটরি না। এক্সাম্পল ভাইয়া, এক্সাম্পল আসতেছি, তার আগে এগুলো যদি এমসিকিউটা আসে আর যদি না পারো তাইলে কিন্তু পরীক্ষার শেষে তোমাদেরকে যে আমি কি করব, ঠিক আছে? দেখো কি বলছে, কোনো বস্তুতে আধানের মান নিরবিচ্ছিন্ন হতে পারে না, আধান বিচ্ছিন্ন মানের, অর্থাৎ ইলেকট্রনের চার্জের গুণিতকই হওয়া লাগবে। এটাকে আমরা বলি হচ্ছে আধানের কোয়ান্টাম। ভাইয়া তাহলে কখন বিচ্ছিন্ন হইতে পারবে? কখন হইতে পারবে? কুয়ার্ক। কুয়ার্ক হচ্ছে একটা ভালো এক্সাম্পল, ঠিক আছে? কি কুয়ার্ক? আচ্ছা, 6 রকমের কুয়ার্ক হয়। কয় রকমের? 6 রকমের। তার মধ্যে 2টা কুয়ার্ক নিয়ে আমরা একটু আলোচনা করি। কেমিস্ট্রিতে আই গেস তোমরা পড়ছো। 2টা কুয়ার্ক, একটা হচ্ছে আপ কুয়ার্ক আর একটা হচ্ছে ডাউন কুয়ার্ক। যেমন আপ কোয়ার্কের চার্জ কত? আপ কোয়ার্কের চার্জ হচ্ছে 2/3 ইন্টু ইলেকট্রনের চার্জ, মানে পজিটিভ চার্জটা 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। আর ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3 ইন্টু ইলেকট্রনের চার্জ। এগুলা তো ইলেকট্রনের চার্জের ভগ্নাংশ। এগুলা কেমনে হচ্ছে? কারণ এগুলা জগতে আলাদাভাবে এক্সিস্ট করে না। তুমি কখনো আলাদাভাবে একটা কোয়ার্ক খুঁজে পাবা না। আলাদাভাবে তুমি ইলেকট্রন খুঁজে পাইতে পারো, আলাদাভাবে তুমি প্রোটন খুঁজে পাইতে পারো, বাট আলাদাভাবে কোয়ার্ক তুমি খুঁজে পাবা না। কারণ এই কোয়ার্কগুলা কি কাজে ব্যবহৃত হয়? এই কোয়ার্ক হচ্ছে প্রোটন এবং নিউট্রন তৈরিতে ব্যবহৃত হয়। যেমন আমি যদি প্রোটনের কথা বলি, প্রোটন কেমনে তৈরি হয় বলো তো? ভাইয়া আমি তো কেমিস্ট্রি কোনোদিন পড়িই না, এইসব কোয়ার্ক কি জিনিস? গাফিলতি যে করে আসছো। প্রোটন তৈরি হয় হচ্ছে 2টা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক মিলে, ঠিক আছে? কি তৈরি হয়? একটা প্রোটন। আর একটা আপ কোয়ার্ক আর 2টা ডাউন কোয়ার্ক মিলে তৈরি হয় হচ্ছে নিউট্রন। এজন্যই প্রোটনের যে চার্জ সেটা হচ্ছে +E এবং নিউট্রনের যে চার্জ ওর কোনো চার্জ নেই, কারণ একটা আপ কোয়ার্কের চার্জ হচ্ছে এত, 2টা ডাউন কোয়ার্কের চার্জ হয়ে যাবে নেগেটিভ এত, 2টা যোগ করলে নিট চার্জ হয়ে যাবে 0। বুঝছেন? সো আইসোলেটেড অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে চার্জ হবে ইলেকট্রনের চার্জের পূর্ণ সাংখ্যিক গুণিতক। বাট যদি এরকম কোয়ার্ক টাইপের কিছু থাকে যারা আইসোলেটেড না, যারা মিলে হচ্ছে অন্য কোনো অণু বা অন্য কোনো কণাকে তৈরি করতেছে, তাদের চার্জ কিন্তু ইলেকট্রনের চার্জের ভগ্নাংশও হইতে পারে। ওকে, সো চার্জের কোয়ান্টায়ন যেটা, এটা শুধুমাত্র আইসোলেটেড অবজেক্ট বা একটা প্রপার অবজেক্ট বা একটা প্রপার কণার জন্য খাটে। ওকে, গুড 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 ভাই। এবার হচ্ছে চার্জ কিভাবে হইতে পারে। দেখো যে আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে যে ভাইয়া চার্জ তৈরি করা যাবে না, চার্জ ধ্বংস করা যাবে না, চার্জ কেবল স্থানান্তর করা যাবে। এখন এই যে স্থানান্তর করবা বা চার্জে তুমি জমা করবা, কিভাবে করতে পারো? অনেক উপায় হইতে পারে। প্রথম যেটা সেটা হচ্ছে চার্জিং বাই ইন্ডাকশন। ইন্ডাকশন জিনিসটা আমরা কোথায় দেখি? মনে করে দেখেন, ধরেন আপনার কাছে এরকম একটা মেটাল অবজেক্ট আছে। কি আছে? একটা মেটাল অবজেক্ট আছে। আপনি কি করেছেন এখানে? এগুলো হচ্ছে কনসেপ্ট, হ্যাঁ, এগুলো কিন্তু কাজে লাগবে। এখানে তুমি +Q কুলম মানের চার্জ নিয়ে আসছো। এখন মেটালের মধ্যে কি আছে? প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে। দেখা যাবে এই +Q কুলম্বের প্রভাবে মেটালের এখানে নেগেটিভ চার্জ এসে জমা হয়েছে, ইলেকট্রন জমা হয়েছে, ঠিক আছে? এবং এই পাশ থেকে নেগেটিভ চার্জ চলে আসছে এই পাশে। সো দেখা যাবে এই পাশে নেগেটিভ চার্জের অভাব তৈরি হয়েছে, মানে পজিটিভ চার্জ তৈরি হয়েছে। তাহলে দেখো মেটাল প্লেটটা কিন্তু বাই ডিফল্ট চার্জিত হয়ে গেছে, এক পাশ নেগেটিভ চার্জে আর এক পাশ পজিটিভ চার্জে। এটাকেই বলা হয় চার্জিং বাই ইন্ডাকশন। এখানে কি আমার টাচ করানো লাগছে? লাগে নাই। সো এখানে কিন্তু উইদাউট কন্ট্যাক্ট, কোনো কন্ট্যাক্ট লাগবে না, কন্ট্যাক্ট ছাড়াই চার্জিত করে ফেলা যাবে। বুঝতে পারছো? গুড। সেকেন্ডটা হচ্ছে চার্জিং বাই কন্ডাকশন। ভাই চার্জিং বাই কন্ডাকশন মানে কি? ধরো তোমার কাছে এখানে একটা বস্তু আছে এবং এখানে আরেকটা চার্জিত বস্তু আছে, এটা +Q কুলম্বে চার্জিত। ওকে, এখন তুমি কি করলে? দুটো অবজেক্টের মধ্যে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করলা। কি করলা? দুটো অবজেক্টকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করেছো, পরিবাহী তার। ওকে,
কি হবে? অবশ্যই ও চার্জিত হবে। কেন ভাইয়া, কেন ও চার্জিত হবে? যাদের বিভব অলরেডি পড়া আছে, আমরা বিভবের সময় এগুলো আরো বিস্তারিত পড়বো, বাট যাদের অলরেডি বিভব পড়া আছে তারা হয়তো বা জানো এটা কি, এটা হচ্ছে হাই ভোল্টেজ। ভাইয়া হাই ভোল্টেজ কেমনে? পজিটিভ চার্জে চার্জিত না, কি হবে? হাই ভোল্টেজ হবে। ভাইয়া ওর তো কোনো নিট চার্জ নাই, যদি নিট চার্জ না থাকে দেখা যাবে ওর ভোল্টেজ হচ্ছে 0। তাহলে এই পাশে হাই ভোল্টেজ, এই পাশে লো ভোল্টেজ, চার্জ ফ্লো করবে না? অবশ্যই চার্জ ফ্লো করবে। দেখা যাবে চার্জ এদিকে ফ্লো করতেছে, ঠিক আছে, বা চার্জ ফ্লো করতেছে, এবং চার্জ ফ্লো করে ওর মধ্যে জমা হবে। সো আলটিমেটলি ও কি হয়ে যাবে? চার্জিত হয়ে যাবে। বাট এইভাবে চার্জিত করা কিন্তু কন্ট্যাক্ট ছাড়া সম্ভব না। সো এখানে কন্ট্যাক্টটা ম্যান্ডেটরি, বুঝছেন? সো আপনি কন্ট্যাক্ট ছাড়াও চার্জিত করতে পারবেন বা চার্জ ট্রান্সফার করতে পারবেন, এবং কন্ট্যাক্ট সহ হচ্ছে আপনি চার্জিত করতে পারবেন বা চার্জ ট্রান্সফার করতে পারবেন। এখানে যে চার্জ ট্রান্সফার হয় এমন না, এক্সিস্টিং চার্জটাই নতুনভাবে রিঅ্যারেঞ্জ হয় এবং তার মাধ্যমে অবজেক্টটা হচ্ছে চার্জিত হয়ে যায়। ক্লিয়ার? আর এমনিতে আপনি কোনো মিডিয়াম ছাড়া বা প্রপার চার্জ কন্ডাক্টিং মিডিয়াম ছাড়া চার্জ ট্রান্সফার করতে পারবেন না। বাতাসের মধ্যে দিয়ে চার্জ ট্রান্সফার করতে গেলে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ দরকার হয়, প্রচুর মানে প্রচুর ভোল্টেজ দরকার। তুমি যদি বাতাসের মধ্যে দিয়ে চার্জ ট্রান্সফার করতে যাও, অলমোস্ট হচ্ছে 30 কিলো ভোল্ট পার মিলিমিটারের মতো, মানে প্রতি মিলিমিটারে 30 কিলো ভোল্টের একটা বিভব পার্থক্য তোমার জেনারেট করা লাগবে যদি বাতাসকে ব্রেকডাউন করে তুমি চার্জ ট্রান্সফার করতে চাও। ওকে, হুইচ ইজ ভেরি টাফ। ওগুলো হাই ভোল্টেজ মেকানিজম, ওগুলো আমাদের এখন দরকার নাই, যখন ট্রিপলিতে আসবা তখন পড়বা। ঠিক আছে, ওকে। আর লাস্টে যেটা, সেটা হচ্ছে চার্জিং বাই ফ্রিকশন। দেখবা অনেক সময় ওই যে ঘষে দেওয়ার জন্য হচ্ছে চার্জ ক্রিয়েট হয়, যে চিরুনির মধ্যে হয় না, চিরুনি চুলের মধ্যে ঘষলে তারপর যে কাগজকে আকর্ষণ করে, সেম কাহিনী। সো এখানে যদি তুমি হচ্ছে দেখা যায় ফ্রিকশন ঘটাও, ওকে, ধরো কোনো একটা কিছু দিয়ে ঘষলা এবং তার জন্য দেখা গেল এখান থেকে কিছু চার্জ ট্রান্সফার হয়েছে, অথবা হচ্ছে এখান থেকে এখানে চার্জ গেছে, যে কোনো একটা অবজেক্ট হচ্ছে চার্জে চার্জিত হয়ে যাবে, বা দুইটা অবজেক্টও চার্জে চার্জিত হইতে পারে। এটাকে বলা হয় হচ্ছে চার্জিং বাই ফ্রিকশন। ক্লিয়ার গাইস? গুড। এগুলো নর্মাল কনসেপ্ট। এখন আমরা পড়বো হচ্ছে কুলম্বের সূত্র। আচ্ছা, কুলম্বের সূত্রটা কিসের জন্য? দেখো জিনিসটা খুবই নর্মাল। তোমার কাছে ধরো এখানে একটা বস্তু আছে যে কিনা চার্জিত, ধরো Q1 কুলম্ব চার্জে চার্জিত, এবং এখানে আরেকটা বস্তু আছে ও হচ্ছে Q2 কুলম্ব চার্জে চার্জিত, এবং এদের মধ্যে ধরো কোনো রকম আপেক্ষিক বেগ নাই। আপেক্ষিক বেগ থাকলেও চার্জের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে বা বিকর্ষণ বল কাজ করবে। বাট আমাদের কুলম্বের যে সূত্রটা, যে ফর্মুলাটা আমরা লিখি, সেখানে আমরা আপেক্ষিক বেগের কথা আপাতত কনসিডার করব না, ঠিক আছে? তো আমাদের কাছে দুইটা চার্জিত বস্তু আছে, ও Q1 কুলম্ব চার্জে চার্জিত ও Q2 কুলম্ব চার্জে চার্জিত। বলো তো ওরা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। কেন? কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তো দেখা যাবে ও ওকে এইদিকে বিকর্ষণ করবে এবং ও ওকে এইদিকে বিকর্ষণ করবে। এটাকে বলা হয় হচ্ছে F12 এবং এটাকে বলা হয় হচ্ছে F21। ভাই F12 মানে কি? F12 মানে হচ্ছে 1 নাম্বার চার্জের উপর 2 নাম্বার চার্জ কর্তৃক প্রযুক্ত বল। কি? 1 নাম্বার চার্জের উপর, লিখে নাও তো একটু, তোমরা তো এগুলো ভুলে যাবা। দেখো একটা লিখলেই হবে, 1 নং চার্জের উপর, 1 নং চার্জের উপর 2 নং চার্জ বা দ্বিতীয় চার্জ কর্তৃক 2 নং চার্জ কর্তৃক প্রযুক্ত বল। ঠিক আছে, প্রযুক্ত বল, এটাকে আমরা বলতেছি হচ্ছে F12। আর F21টা কি? 2 নং চার্জের উপর 1 নং চার্জ কর্তৃক প্রযুক্ত বল। সো এই বলটা কিন্তু 1 নাম্বার চার্জ দেয় নাই, এই বল 1 নাম্বার চার্জের উপর কাজ করতেছে, ঠিক আছে? এইটা হচ্ছে 2 নাম্বার চার্জের উপর কাজ করতেছে। তাহলে এই বলটা দিচ্ছে কে? এই বল দিচ্ছে হচ্ছে 2 নাম্বার চার্জ, কাজ করতেছে কার উপর? 1 নাম্বার চার্জের উপর। এই বলটা দিচ্ছে কে? এটা দিচ্ছে হচ্ছে 1 নাম্বার চার্জ, কাজ করতেছে কার উপর? 2 নাম্বার চার্জের উপর। বুঝতে পারছেন? একদম সহজ। তাহলে ধরেন আমি যদি একটা প্লাস চার্জ নিই, কি ভাইয়া? একটা প্লাস চার্জ প্লাস কিউ কুলম, এখানে নিলাম আর একটা মাইনাস চার্জ মাইনাস কিউ কুলম, এটা হচ্ছে 1 নাম্বার চার্জ, এটা হচ্ছে 2 নাম্বার চার্জ। এবার বলো F12 কোন দিক কাজ করবে, F21 কোন দিক কাজ করবে? F12 সব সময় এক নাম্বার বস্তুর উপরে কাজ করবে। ওকে, F12 মানে হচ্ছে 1 নাম্বার বস্তুর উপর ক্রিয়াশীল বল। এবার পজিটিভ চার্জকে নেগেটিভ চার্জ বা 2 নাম্বার চার্জ কি করবে? আকর্ষণ করবে। কোন দিকে? এই দিকে, এই বরাবর কাজ করবে হচ্ছে F12। ঠিক আছে, F21 কোন দিক কাজ করবে? 2 নাম্বার চার্জের উপর বলটা কোন দিকে? 2 নাম্বার চার্জের উপর বল হচ্ছে এই দিকে, এটা হচ্ছে F21। ক্লিয়ার গাইস? মনে থাকবে। এবং এই দুইটা বলের মান কিন্তু সবসময় সমান হবে। F12 এর মানও যা, F21 এর মানও তাই। ওকে, ধরো একটা চার্জের মান বলো, তুমি বললা যে ভাইয়া এটা হচ্ছে 20 কুলম্ব, এটা হচ্ছে 2 কুলম্ব, তাহলে কে কার উপর বেশি বল প্রয়োগ করবে? দুইজনের উপর সমান বল প্রয়োগ করবে, বলের মানে কোনো তারতম্য আসবে না, বলের ডিরেকশনটা ডিফারেন্ট হবে।
ঠিক আছে, ক্লিয়ার, গুড। এখন এই যে বলটা, এই বলের মান বের করার জন্য হচ্ছে আমাদের কুলম্বের সূত্রটা লাগে। এবং কুলম্বের সূত্র কি বলে? কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল কোন দিক বরাবর কাজ করবে? এদের সংযোজক সরল রেখা বরাবর কাজ করবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। তার মানে কুলম্বের সূত্র অনুযায়ী আমাদের এই বলের মান কিসের উপর নির্ভর করে? প্রথমত নির্ভর করে আধান দুইটার পরিমাণের উপর, যে ওর মধ্যে কতটুকু চার্জ আছে, ওর মধ্যে কতটুকু চার্জ আছে। চার্জ যদি বেশি হয় তাহলে অবশ্যই বলের মান তো বাইরেই যাবে। ধরো এখানে 10 কুলম্ব, এখানে 5 কুলম্ব, পরবর্তীতে এখানে আসলো 20 কুলম্ব, এখানে আসলো 40 কুলম্ব, বলের মান বাড়বে না? অবশ্যই বাড়বে। তার মানে আধানের মানের উপর অবশ্যই এই বল নির্ভরশীল। দ্বিতীয়ত মধ্যবর্তী দূরত্বের উপর, তুমি যদি ডিস্টেন্স বাড়াও তাহলে বলের মান কমবে, কারণ এখানে বল মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং ফাইনালি হচ্ছে আধান দুইটা যেই মাধ্যমে উপস্থিত তার প্রকৃতির উপর। আধান দুইটার মাঝখানে যে বলের একটা ইন্টারঅ্যাকশন হবে, বল মানে কি? একটা ইন্টারঅ্যাকশন, তাই না? সো সেই ইন্টারঅ্যাকশনটা মাঝখানের যে মিডিয়াম তার উপর নির্ভর করে। তুমি যদি মিডিয়াম চেঞ্জ করে দাও সেক্ষেত্রে কিন্তু বলের মানটাও চেঞ্জ হয়ে যাবে, যেটা আমরা ভেদনযোগ্যতার মধ্যে গিয়ে হচ্ছে দেখব। আর একটা কন্ডিশন আছে কুলম্বের সূত্রে অ্যাপ্লাই করার, সেটা হচ্ছে কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু চার্জের জন্য অ্যাপ্লিকেবল। কার জন্য? অনলি অ্যাপ্লিকেবল ফর পয়েন্ট চার্জ। ঠিক আছে, কার জন্য? অনলি অ্যাপ্লিকেবল ফর পয়েন্ট চার্জ বা বিন্দু চার্জ। যদি ডিস্ট্রিবিউটেড চার্জ হয় তখন কিন্তু কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারবা না। ঠিক আছে, এখানে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করা যাবে না যদি ডিস্ট্রিবিউটেড চার্জ হয়। সেটার জন্য আমাদের গাউসের ল আছে, বাট কুলম্বের সূত্র না। ক্লিয়ার, গুড, শিওর। এখন ভাই কুলম্বের সূত্রের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখান। আসো, ধরো তোমার কাছে এরকম একটা চার্জ আছে, এই এখানে আছে এই, এটা হচ্ছে 1 নাম্বার চার্জ, এটা হচ্ছে 2 নাম্বার চার্জ। ওকে, ধরো 1 নাম্বার চার্জের মান হচ্ছে প্লাস Q1 কুলম্ব এবং 2 নাম্বার চার্জের মান হচ্ছে প্লাস Q2 কুলম্ব। ওকে, এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী যে ডিসটেন্সটা, সেটা হচ্ছে D। ওকে, এবং মাথায় রাখতে হবে মধ্যবর্তী দূরত্ব কিন্তু সবসময় সেন্টার টু সেন্টার। ওকে, একটার সেন্টার থেকে আর একটার সেন্টারের যে ডিসটেন্স সেটা হবে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে এইটা ধরো দেওয়া আছে হচ্ছে D। সেক্ষেত্রে যে বলটা এদের মধ্যে কাজ করবে, হোক সেটা F12 বা হোক সেটা F21, মানে উভয়ের উপর যে বলটা প্রয়োগ করবে সেটার মান হবে হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট মাল্টিপ্লাইড বাই Q1 Q2 ডিভাইডেড বাই D স্কোয়ার। এই পার্টটাকে আমরা কুলম্বের ধ্রুবকও বলে থাকি। সো C মাল্টিপ্লাইড বাই Q1 বা C নট লিখতে পারো ডিভাইডেড বাই D স্কোয়ার। আচ্ছা, প্রথম কথা Q1 Q2 এগুলা কি? এগুলো হচ্ছে আধানের মান বা চার্জের মান, এবং D হচ্ছে চার্জ দ্বয়ের দুইটা সেন্টারের মধ্যবর্তী দূরত্ব। আর এই যে 1/4 পাই ইপসাইলন নট, এটাকে বলা হয় হচ্ছে কুলম্বের ধ্রুবক, এবং আমরা এটা শূন্য মাধ্যমের জন্য লিখছি। সো লেখো 1/4 পাই ইপসাইলন নট ইজ ইকুয়ালস টু C নট ইজ ইকুয়ালস টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। টাটা একক কি হবে বলো তো? একক হবে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। আমরা সামনে ভেদনযোগ্যতা নিয়ে পড়বো, তখন আমি এককটা ডিসকাস করে দিবনি, জাস্ট আপাতত লিখে রাখো। বা এখান থেকে এমনিও বোঝা যায়, এখানে তোমার লাগবে হচ্ছে কি বলতো? C লাগবে। তাহলে D স্কোয়ারকে এই পাশে নিয়ে আসো, Q1 Q2 কে এখানে নিয়ে আসো, তাহলে বল নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম্ব স্কোয়ার। ঠিক আছে, সো একক এখান থেকে আসছে। এটাকে বলা হয় শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক। কি বলা হয়? শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক। ওকে, বা কুলম্বস কনস্ট্যান্ট, কুলম্বের ধ্রুবক। ভাইয়া মাধ্যম যদি শূন্য মাধ্যম না হয়ে অন্য কিছু হয় তার জন্য পরিবর্তন আসবে, এবং সেটা আমরা দেখব, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপাতত শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক। এবং ইপসাইলন নটটা কি? ইপসাইলন নটকে বলা হয় শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। পড়বো, সামনে পড়বো, আপাতত লেখো শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। ভাইয়া এটার মান কত হয়? এটার মান খুব বেশি হয় না। কত হয় বলো তো? এটার মান খুবই অল্প। ইপসাইলন নটের মান হচ্ছে 4.4 বলতেছি 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। ভাইয়া একক কি হবে? দেখো তো কুলম্বের ধ্রুবকের মধ্যে এটা কি উল্টা হিসাবে আছে না? খেয়াল করে দেখো, C নট সমান 1/4 পাই ইপসাইলন নট। 4 পাই এর তো কোনো একক নাই, তার মানে ইপসাইলন নটের একক হবে C নটের এককের উল্টা। তার মানে এটার একক হবে পার নিউটন পার মিটার স্কোয়ার্ড কুলম্ব স্কোয়ার্ড। বুঝতে পেরেছো? একদম সহজ, এই পর্যন্ত কোনো কনফিউশন নাই? গুড। এখন এখানে আরো কিছু ব্যাপার বোঝার মতো আছে। এই যে এটা দেখতেছো, এটা হচ্ছে কুলম্বের সূত্রের স্কেলার ফরম্যাট।
ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে কুলম্বের সূত্রের স্কেলার রূপ বা স্কেলার ফরম্যাট। মানে এটা দিয়ে আমরা শুধুমাত্র বলের মান বের করতে পারি, বলের ডিরেকশনটা আমরা এটাতে বের করতে পারি না। বলের ডিরেকশন আমাদের ইনটিউশন থেকে বের করা লাগবে। তো যদি এখানে শুধুমাত্র বলের মানই বের করি, বল কি রাশি? বল হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশির মান কি কখনো নেগেটিভ হইতে পারে? তুমিই বলো, কখনোই নেগেটিভ হইতে পারে না। তার মানে এই বলের ফর্মুলা যখন তুমি অ্যাপ্লাই করবা, এই মান কিন্তু মাইনাস আসা যাবে না। Q1 এর মান, Q2 এর মান প্লাস থাকুক মাইনাস থাকুক যা খুশি থাকুক না কেন, আমরা বলের ফর্মুলাতে মান সবসময় প্লাস বসাবো। ভাইয়া বুঝি নাই, দেখো বুঝাই দিচ্ছি। ধরো আমি তোমাকে বললাম এখানে একটা চার্জ আছে, এখানে আর একটা চার্জ আছে, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। লেটস সাপোজ এই চার্জের মান হচ্ছে +20 কুলম্ব, এই চার্জের মান হচ্ছে +40 কুলম্ব। প্রশ্ন করলাম এখানে ক্রিয়াশীল স্থির বৈদ্যুতিক বলের মান কত? তুমি কি বলবা? ভাইয়া কুলম্বের সূত্র Fc = c × 20 × 40 / d²। পারফেক্ট, কোনো সমস্যা নাই। আমি তোমাকে সেকেন্ড এক্সাম্পল দিলাম কি ভাইয়া, এখানে একটা চার্জ আছে, এখানে আর একটা চার্জ আছে, মধ্যবর্তী দূরত্ব d, এখানে +20 কুলম্ব, এখানে ভাইয়া -40 কুলম্ব। তোমাকে জিজ্ঞাসা করলাম মধ্যবর্তী বল কত বা স্থির বৈদ্যুতিক বল কত? তুমি বললা Fc = c × 20 × -40 / d²। কোনো দরকার নেই এভাবে মাইনাস দিয়ে লিখবা না। বলের মান বের করতেছো না, বলের মান তো নেগেটিভ হয় না, মান তো পজিটিভ হবে। তাইলে ভাই কি করব? চার্জের মান প্লাস থাকুক মাইনাস থাকুক যা খুশি থাকুক, বলের মান বের করার সময় আমরা চার্জের মান প্লাসই বসাবো। তাহলে c ইনটু এখানে কি হবে 20 × 40 / d²। ঠিক আছে? সো মানটা কি বসবে? মানটা বসবে হচ্ছে পজিটিভ। ওকে, সো একটু সাইডে লিখে রাখো, চার্জের মান প্লাস বসাবো, চার্জ এর মান প্লাস বসাবো। ওকে, প্লাস বসাবো, বুঝেছো? তাহলে ভাইয়া মাইনাসটা কি কাজে লাগবে? মাইনাসটা হচ্ছে ডিরেকশন বের করার কাজে লাগবে। যেমন তুমি যদি এখানে চিন্তা করো, এখানে বল কোন দিক কাজ করবে? একটা বল কাজ করবে এইদিকে, আর একটা বল কাজ করবে এইদিকে, পরস্পরকে বিকর্ষণ করবে। বাট এখানেও বিকর্ষণ করবে না, এখানে আকর্ষণ করবে, প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করবে। সো বিকর্ষণ করলে বল দুই দিক কাজ করতেছে পরস্পর অপোজিটে। ওকে, একটা এইদিকে আর একটা এইদিকে। আর যদি আকর্ষণ করে সেক্ষেত্রেও বল অপোজিটেই কাজ করতেছে, বাট পরস্পরের দিকে কাজ করতেছে। সো এই ডিরেকশনটা আমরা বের করব প্লাস মাইনাস দিয়ে, বাট মানের সাথে প্লাস মাইনাসের কোনো সম্পর্ক নাই, মান অলওয়েজ প্লাসই আসবে। ক্লিয়ার গাইস? শিওর? গুড। এখন এটা হচ্ছে আমাদের স্কেলার ফরম্যাট। আমরা একটু ভেক্টর ফরম্যাটটাও দেখতে চাই যে আমাদের যে কুলম্বের সূত্র আছে তার ভেক্টর ফরম্যাটটা কীরকম। ভাইয়া এইটা কোথায় পাবো? এটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিব, কোথাও পাওয়া লাগবে না, ঠিক আছে? এখানে দেখাই দিচ্ছি। ওকে, জায়গার বড়ই অভাব গো, এর জন্যই অনুপম জিজ্ঞাসা করছিল। যাই হোক, আসো ভেক্টর ফরম্যাট কি? ভেক্টর ফরম্যাট লেখো, ভেক্টর ফরম্যাট। আচ্ছা, ভেক্টর ফরম্যাটটা কিরকম হবে? যদি এটা তুমি ভেক্টর রূপে প্রকাশ করতে চাও, দেখো এখানে ভেক্টর কি আছে। এখানে ভেক্টর আছে হচ্ছে এই পাশে আছে বল এবং এই পাশে আছে হচ্ছে দূরত্ব, অন্য কোনো ভেক্টর কিন্তু নাই। চার্জ কি ভেক্টর রাশি নাকি? না, স্কেলার রাশি। এখানে কুলম্বের ধ্রুবক কি ভেক্টর রাশি? না, স্কেলার রাশি। তাহলে বাম পাশে ভেক্টর আছে বল, ডান পাশে ভেক্টর আছে কি? দূরত্ব। সেক্ষেত্রে ভেক্টর রূপ যেটা হবে সেটা হবে হচ্ছে অনেকটা এরকম, ফোর্স ইজ ইকুয়ালস টু 1/4πε0 multiplied by q1 q2 divided by d squared multiplied by d vector divided by d vector এর মান। ওকে, এটা হচ্ছে দূরত্বের দিকে একটা একক ভেক্টর, কারণ বল কিন্তু দূরত্ব বরাবরই কাজ করবে। দূরত্বের দিকে কাজ করুক বা দূরত্বের বিপরীত দিকে কাজ করুক, বলের ডিরেকশন কিন্তু দূরত্ব বরাবর হবে। কারণ এটা কি? এটা একটা সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স মানে কি? সেন্টার টু সেন্টার কাজ করে। এই যে কুলম্বের সূত্রের মধ্যেই লিখে রাখছে সংযোজক সরল রেখা বরাবর বল কাজ করবে। হোয়াট ডাজ ইট মিন? এটা একটা সেন্ট্রাল ফোর্স, একটা সেন্টার থেকে আরেকটা সেন্টারের দিকে কাজ করবে। দ্যাট মিনস দূরত্ব বরাবর কাজ করবে। তার মানে বলের ডিরেকশন হবে দূরত্ব বরাবর, হোক সেটা দূরত্বের দিকে বা দূরত্বের অপোজিট দিকে, যেদিকেই হোক না কেন দূরত্ব বরাবরই হবে, ধারক রেখা সেম হবে। তাহলে অবশ্যই আমরা দূরত্বের দিকের একটা একক ভেক্টর দিয়ে গুণ করবো। এবং সেই একক ভেক্টর কেমনে পাবো? দূরত্ব ভেক্টরটা বা সরণ ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দাও, তাহলেই হয়ে যাবে। ওকে, যদি আরো ডিটেলসে যেতে চাও সেক্ষেত্রে ভাইয়া দেখো, ধরো এখানে একটা চার্জ আছে। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার চার্জ, এখানে আরেকটা চার্জ আছে, এটা হচ্ছে 2 নাম্বার চার্জ। এই চার্জের মান হচ্ছে Q1, এই চার্জের মান হচ্ছে Q2। বলো তো বল কোন দিক কাজ করবে? 1 নাম্বার চার্জের উপর 2 নাম্বার চার্জ কোন দিকে বল প্রয়োগ করবে? এই দিকে বিকর্ষণ বল প্রয়োগ করবে। এটা হচ্ছে F12, ঠিক আছে? ওকে, ফাইন। আর 2 নাম্বার চার্জের উপর 1 নাম্বার চার্জ কোন দিক বল প্রয়োগ করবে? এইদিকে, এটা হচ্ছে F21। ওকে, দুইটা বলের মান সমান হবে, মান নিয়ে কোনো ডাউট নেই। মান কি হবে? মান হবে সমান। তাদের মধ্যবর্তী দূরত্বটাকে যদি আমি ভেক্টর আকারে প্রকাশ করতে চাই,
1 থেকে 2 এর দূরত্ব কোন দিকে? 1 থেকে 2 এর দূরত্ব হচ্ছে এই দিকে, এটাকে আমরা বলবো হচ্ছে D12, 1 নাম্বার চার্জ থেকে 2 নাম্বার চার্জের দূরত্ব। ঠিক আছে, 2 নাম্বার চার্জ থেকে 1 নাম্বার চার্জের দূরত্ব কোন দিকে? সেটা হচ্ছে এই দিকে। কোন দিকে? এই যে এই দিকে। ওকে, এই দিকে D21, এটা হচ্ছে 2 নাম্বার চার্জ থেকে 1 নাম্বার চার্জের দূরত্ব। তাহলে খেয়াল করেন, এখানে মাথায় রাখা লাগবে F12 এর মান যা, F21 এর মানও তাই, দুইটা বলের মান সমান। একই সাথে এটাও একটু লেখো, D12 এর মান যা, D21 এর মানও কিন্তু একই, এবং এটাকে আমরা D দ্বারাই প্রকাশ করতে পারি। তাহলে ভাই এটাকে আলাদাভাবে দেখাইলেন কেন? দুটো তো সেমই, দুটো তো ভেক্টর, ভেক্টরের মান সেম হইলে কি দুইটা ভেক্টর সেম হয়ে যাবে নাকি? এখানেও দূরত্বের মান D, এখানেও দূরত্বের মান D, বাট ডিরেকশন তো আলাদা। 1 নাম্বার চার্জ থেকে 2 নাম্বার চার্জের দূরত্ব ওই দিকে, 2 নাম্বার চার্জ থেকে 1 নাম্বার চার্জের দূরত্ব বা সরণ এই দিকে। ডিরেকশন তো আলাদা। ভেক্টরের ক্ষেত্রে ডিরেকশনও ম্যাটার করে, শুধুমাত্র মান সেম হলেই দুটাকে সেম বলা যাবে না, এখানে কেবলমাত্র মান সমান। তাহলে ভেক্টর দিয়ে যদি আমি প্রকাশ করি তখন কেমনে লিখবো? দেখো, ভেক্টর দিয়ে প্রকাশ করার সুন্দর সিস্টেম আছে। লেটস সাপোজ তুমি ধরো কিসের মান বের করতে চাও, ধরো F12 এর মান বের করতে চাও, F12 ভেক্টর। প্রথম কথার মানটা লেখো, পরে আমরা একক ভেক্টর দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে আছে হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই D কিউব। ভাই D কিউব কই থেকে আসলো? এই যে নিচে একটা D আছে না, D এর সাথে D স্কয়ার গুণ হলে কি হবে? D কিউব হবে। আর পাশে বসবে হচ্ছে একটা D ভেক্টর, মানে দূরত্ব ভেক্টরটা। আচ্ছা তুমি খেয়াল করো তো, F12 যেই ডিরেকশনে কাজ করতেছে সেই ডিরেকশনের দূরত্ব ভেক্টর কোনটা? F12 কাজ করতেছে বাম দিকে, কোন দূরত্ব ভেক্টরটা বাম দিক কাজ করছে? D12 না, ও তো ডান দিক কাজ করছে, D21 কাজ করছে বাম দিকে। তাহলে এই ভেক্টরটা দিয়ে আমরা গুণ করে দিব, ঠিক আছে? কারণ আমার বল কাজ করতেছে এই দিকে, তাহলে আমি বলকে যদি ভেক্টর রূপে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমার এই দিক বরাবর একটা একক ভেক্টর দরকার। এই দিক বরাবর একক ভেক্টর কি হইতে পারে? এই ভেক্টর ডিভাইডেড বাই এই ভেক্টরের মান। এই ভেক্টর কি? D21, এটাকে ওর মান দিয়ে ভাগ করে দাও, ওর মান কত? D, তাইলেই তুমি এই দিক বরাবর একটা একক ভেক্টর পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে এই যে আমার বলের যে ফর্মুলাটা ছিল তার সাথে হচ্ছে D21 ডিভাইডেড বাই D, মানে ওই ভেক্টরের মান দিয়ে গুণ করে দাও, তাইলেই বলের ভেক্টর রূপ পেয়ে যাবা। সো নিচের D স্কয়ারের সাথে গুণ হয়ে D কিউব হয়ে যাবে, সাইডে থেকে যাবে কি? সাইডে থেকে যাবে হচ্ছে D21। ক্লিয়ার? একদম সহজ। সিমিলারলি তোমাকে যদি বলা হয় F21 বের করো, কি বের করো? F21, F21টা খুবই সিম্পল হবে, এটা হবে হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট, তোমরা দেখতে পারতেছো কিনা, Q1 Q2 ডিভাইডেড বাই D কিউব, ডিভাইডেড বাই D, সরি কিউব লিখতে পারতেছি না, কিউব, হ্যাঁ, মাল্টিপ্লাইড বাই হবে হচ্ছে D12। ভাইয়া D12 কেন? D12 কই থেকে আসলো ভাইয়া? দেখো তো F21 কোন দিক কাজ করছে? F21 ডান দিক কাজ করছে, ডান দিক বরাবর দূরত্ব ভেক্টর কোনটা? D12 নাকি? না তো, হ্যাঁ D12 তো, ঠিকই তো বলছি। দেখো আমি F21 লাগবে, এইটার ভেক্টর ফরম্যাট লাগবে, মান তো এইটাই, বলের মান নিয়ে তো কোনো সমস্যা নাই। এই মানটাকে এই দিক বরাবর ক্রিয়াশীল একটা একক ভেক্টর দিয়ে গুণ করা লাগবে, তাইলে এই ভেক্টরটা পেয়ে যাব। এই দিক বরাবর ক্রিয়াশীল একটা একক ভেক্টর কি হইতে পারে? এই যে এই দিক বরাবর দূরত্ব ভেক্টর আছে না, তাকে তার মান দিয়ে ভাগ করে দাও, তাহলেই তো হয়ে যায়। দূরত্ব ভেক্টর হচ্ছে D12, তার মান হচ্ছে D, তাহলে D12 ডিভাইডেড বাই D দিয়ে এটাকে গুণ করে দাও, তাইলেই তুমি কি পেয়ে যাবা? F21 বল ভেক্টরটা পেয়ে যাবা। ওকে, সো নিচে D স্কয়ারের সাথে গুণ হয়ে D কিউব হয়ে যাবে, সাইডে হচ্ছে D12 থেকে যাবে। ওকে, সো লাস্টের যে দুইটা লাইন লিখলাম, এই দুইটা MCQ এর জন্য অতীব গুরুত্বপূর্ণ, এই নিচের দুইটা লাইন, ঠিক আছে? F12 এর সাথে আসবে হচ্ছে D21, আর F21 এর সাথে আসবে হচ্ছে D12। বুঝছো? পারবা? কোনো কনফিউশন নাই? তাহলে মোটামুটি কুলম্বের সূত্র আমাদের কমপ্লিট। তাহলে আসেন ম্যাথ করা যাক কুলম্বের সূত্র থেকে। ওকে, MCQ আসলে যেন পারি। দেখো কি বলছি, 2 অ্যাংস্ট্রম দূরত্বে থাকা অবস্থায় একটা ইলেকট্রন এবং একটা, আচ্ছা আরো কিছু ইনফরমেশনের দরকার আছে, আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দেওয়া দরকার, সেটা হচ্ছে ত্বরণ নিয়ে। ত্বরণ নিয়ে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, কারণ এখান থেকে MCQ চলে আসতে পারে, পরে যদি আবার না পারো তোমাদের দিয়ে কোনো ভরসা নাই। দেখো আমি নিচের ফর্মুলা দুটো আরেকবার লিখে দিচ্ছি, যাদের হচ্ছে এখনো কনফিউশন রয়ে গেছে বা নিচের লেখাটা ভালো মতো দেখতে পারো নাই। ধরো এটা হচ্ছে আমাদের প্রথম চার্জ, ওকে, Q1 কুলম, এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড চার্জ Q2 কুলম, প্লাস প্লাস, ওকে, এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে D, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, ওকে, D। তাহলে বলো তো বল কত হবে? বল F12 এর মান এবং F21 এর মান হবে হচ্ছে C, একবার C লিখলাম, হ্যাঁ, ইনটু Q1 Q2
ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ডি স্কোয়ার, এটা হচ্ছে বলের মান। এখন যদি বল ভেক্টর চাই, এই যে F21 এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, F12 কাজ করছে হচ্ছে এইদিকে 1 নাম্বার চার্জের উপর প্রযুক্ত বল, দিসেকে 2 নাম্বার চার্জ, এবং F21 যেটা সেটা কাজ করছে হচ্ছে ডান দিকে 2 নাম্বার চার্জের উপর প্রযুক্ত বল, দিসেকে 1 নাম্বার চার্জ। ওকে, দুইটা দূরত্ব আছে, প্রথম চার্জ থেকে দ্বিতীয় চার্জের যে দূরত্ব সেটা কোন দিক কাজ করছে ভাইয়া, সেটা কাজ করছে এই দিকে, এটা হচ্ছে D12, এবং দ্বিতীয় চার্জ কর্তৃক বা দ্বিতীয় চার্জ থেকে প্রথম চার্জের যে দূরত্ব সেটা কোন দিক কাজ করছে ভাইয়া, সেটা কাজ করছে এই দিক বরাবর, এটা হচ্ছে D21। ওকে, এবার তুমিই খেয়াল করো F12 এর দিকে কোন ভেক্টরটা কাজ করছে, কোন দূরত্ব, ভেক্টরটা 21, রাইট? তাহলে খেয়াল করেন তো F12 কে যদি আমি ভেক্টর রূপে প্রকাশ করতে চাই, F12, প্রথম কথা তার মান কি, তার মান হচ্ছে CQ1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। ভেক্টর রূপে প্রকাশ করার জন্য কি করা লাগবে, এই ভেক্টরটা যেই দিক ক্রিয়াশীল সেই দিক বরাবর ক্রিয়াশীল একটা একক ভেক্টর দিয়ে গুণ করা লাগবে। আচ্ছা, এই দিক বরাবর ক্রিয়াশীল দূরত্ব ভেক্টর কোনটা, D21, তাহলে একটা কাজ করো, এই D21 ভেক্টরটাকে ওর মান দিয়ে ভাগ করে দাও, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি দিক বরাবর একটা একক ভেক্টর পেয়ে যাবা। এখন ওর মানই তো D, তাহলে C ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার ইনটু D21 ডিভাইডেড বাই D। সো এখান থেকে আসে C Q1 Q2 ডিভাইডেড বাই D কিউব মাল্টিপ্লাইড বাই D21। ওকে, সো যাদের এখনো কনফিউশন আছে আশা করি ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। আর সিমিলারলি যদি আমি F21টা লিখি তাহলে সেটা হবে C ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই D কিউব মাল্টিপ্লাইড বাই D12। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো এখান থেকে আমরা বুঝলাম যে দুইটা চার্জের উপরেই তো বল কাজ করতেছে। এখন একটা বস্তুর উপর যদি বল কাজ করে তার মধ্যে ত্বরণ তৈরি হওয়ার কথা না, বলো তো? অবশ্যই হওয়ার কথা। তাহলে এই চার্জের উপরে বল কাজ করতেছে, এই চার্জের উপরে বল কাজ করতেছে, এবং বলের প্রভাবে ওদের মধ্যে একটা ত্বরণ তো তৈরি হবে। তাহলে বলেন তো প্রথম চার্জের উপর ত্বরণ কোন দিকে তৈরি হবে, বা প্রথম চার্জের ত্বরণ বা অ্যাক্সিলারেশন কোন দিক বরাবর কাজ করবে? তুমি বললা ভাইয়া এটার জন্য তো একটু গবেষণার দরকার, এটার জন্য কোনো গবেষণার দরকার নাই, বল যেদিক কাজ করবে ত্বরণও সেই দিকেই কাজ করবে ভাই। তাহলে প্রথম চার্জের উপর বল কোন দিক কাজ করছে, বাম দিকে, তাহলে প্রথম চার্জের ত্বরণ কোন দিকে হবে, বাম দিকেই হবে। দ্বিতীয় চার্জের উপর বল কোন দিক কাজ করছে, ডান দিকে, তাহলে দ্বিতীয় চার্জের ত্বরণ কোন দিকে হবে, ডান দিকেই হবে, উপরের দিকে তো আর হবে না। ভাইয়া ত্বরণ কেমনে বের করব, এই বল থেকে ত্বরণ কেমনে বের করে রে বাবা, ইস রে এদের নিয়ে আমি কই যাব। দেখো বল থেকে ত্বরণ বের করার উপায় কি, ভর দিয়ে ভাগ করে দাও। ভাইয়া M1 দিয়ে কেন ভাগ করলেন, এই বল কি তোমার উপর কাজ করছে নাকি? তোমার উপর কাজ করলে তোমার ভর দিয়ে ভাগ করতাম। এই বল কার উপর কাজ করছে, প্রথম চার্জের উপর। প্রথম চার্জের ভর কত, প্রথম চার্জের ভর হচ্ছে M1 কেজি। তাহলে প্রথম চার্জের উপর যদি F12 মানের বল কাজ করে এবং তার ভর যদি M1 হয় তাহলে তার ত্বরণ কত হবে, তার ত্বরণ হবে হচ্ছে F12 ডিভাইডেড বাই তার ভর M1, সিম্পল। সিমিলারলি দ্বিতীয় চার্জের ত্বরণ কত হবে, দ্বিতীয় চার্জের ত্বরণ হবে হচ্ছে তার উপর প্রযুক্ত বল F21 ডিভাইডেড বাই M2। এখন এই দুইটা বলের মান তো সমান, সো আমরা লিখতে পারি এখান থেকে F ডিভাইডেড বাই M1, এখান থেকে লিখতে পারি F ডিভাইডেড বাই M2। তাহলে যদি প্রথম চার্জের ভর বেশি হয়, বুঝছো, বল তো দুইজনের উপর সমান কাজ করবে, ওর উপরেও বল যা, ওর উপরেও বল একই, বলে কোনো পার্থক্য নাই, বাট ত্বরণে কিন্তু পার্থক্য হইতে পারে, কারণ ত্বরণটা ভরের উপরেও নির্ভর করতেছে। যদি এমন হয় প্রথম চার্জের ভর দ্বিতীয় চার্জের ভরের চেয়ে বেশি, সেক্ষেত্রে দ্বিতীয় চার্জের ত্বরণ হবে বেশি। ঠিক আছে, দ্বিতীয় চার্জের ত্বরণ হবে প্রথম চার্জের চেয়ে বেশি। ক্লিয়ার? আর যদি ভাইয়া উল্টা হয় যে না দ্বিতীয় চার্জের ভর প্রথম চার্জের চেয়ে বেশি, সেক্ষেত্রে প্রথম চার্জের ত্বরণ হবে বেশি, দ্বিতীয় চার্জের ত্বরণ হবে কম। মনে থাকবে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। ভাইয়া এগুলা তো পড়বো না, এগুলা কি পড়ান, ম্যাথ করান, তারপর দেখা যাবে ফিজিক্স এমসিকিউতে পাইছো 10, তখন কি হবে, সিকিউতে পাইছো 50, ধরলাম 50-এ 85 পাইছো, এমসিকিউতে পাইছো 10, এটা কিছু হইলো বলো? তখন কিন্তু বিপদ। এমসিকিউ এর জন্য ভালো মতো প্রিপারেশন নেওয়া লাগবে। আচ্ছা, কি বলছে, 2 অ্যাংস্ট্রম দূরত্বে অবস্থায় বা অবস্থিত বা থাকা অবস্থায় একটা ইলেকট্রন এবং একটা প্রোটনের মধ্যে ক্রিয়াশীল বলের জন্য তাদের ত্বরণের মান কত হবে, ত্বরণের মান বের করতে বলছে। দেখো ক্রিয়াশীল বল যদি বের করতে বলতো, বল কিন্তু দুইজনের সেম আসতো, বলে কিন্তু কোনো তারতম্য নাই, কিন্তু ত্বরণ ডিফারেন্ট হবে, কারণ ইলেকট্রন এবং প্রোটনের ভর আলাদা। ওকে, তাহলে আসলে আমরা প্রথমে বলটা বের করব। ভাইয়া বল কেমনে বের করবো, মাই গড, দেখো এখানে হচ্ছে একটা ইলেকট্রন আছে, ওকে, এবং এখানে হচ্ছে একটা প্রোটন আছে। আচ্ছা, ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রনের চার্জ হচ্ছে
Q1 is equals to minus 1.6 into 10 to the power minus 19 কুলম্ব এবং প্রোটনের চার্জ কত Q2 is equals to plus 1.6 into 10 to the power minus 19 কুলম্ব ভাইয়া ইলেকট্রনের ভর কত ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 into 10 to the power minus 31 কেজি ভাইয়া প্রোটনের ভর কত প্রোটনের ভর হচ্ছে 1.675 না 67 মনে হয় নিউট্রনের হচ্ছে 675 তাই না হ্যাঁ 67 into 10 to the power minus 27 কেজি ওকে তাহলে আসলে আমরা প্রথমে একটু বলটা বের করি যে বল কত হয় ভাইয়া বল কত হবে দুইজনের উপরে সেম ফোর্স কাজ করবে সো তুমি এভাবেও লিখতে পারো F12 is equals to F21 is equals to C into Q1 Q2 divided by D squared ওকে ভাইয়া সি এর মান কত কোনো মাধ্যমের কথা বলা আছে বলা নাই যদি বলা না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা শূন্য মাধ্যম ধরে নিব যদি অন্য কোনো মাধ্যম বলতো তার জন্য একটু পরিবর্তন আসতো সেটা আমরা সামনে দেখব তাহলে আপাতত শূন্য মাধ্যম 9 into 10 to the power 9 দুটো চার্জের মান কত এই চার্জের মান হচ্ছে মাইনাস এত এই চার্জের মান হচ্ছে প্লাস এত ভাইয়া মাইনাস বসাবো না মান বের করার সময় মাইনাস বসাবো না মাইনাস হইলেও চার্জের মান প্লাসই বসাবো যখন তুমি মান বের করবা তাহলে এখানে আসবে 1.6 into 10 to the power minus 19 এখানেও আসবে 1.6 into 10 to the power minus 19 ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব 2 অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রম মানে কি 10 to the power minus 10 মিটার তার উপর স্কয়ার ওকে সো এখান থেকে আমাদের বলের মান বের হবে ভাইয়া ত্বরণ কেমনে বের করব বলো ইলেকট্রনের ত্বরণ কেমনে বের করবা ইলেকট্রনের ত্বরণ হবে ইলেকট্রনের উপর প্রযুক্ত বল দুজনের উপর সেম অ্যামাউন্ট অফ ফোর্সই কাজ করবে চাইলে এটাকে F12 লিখতে পারো সমস্যা নাই ডিভাইডেড বাই ইলেকট্রনের মাস কার মাস ইলেকট্রনের মাস দ্যাট মিন্স F12 এর মান আমরা এখান থেকে পেয়ে যাব ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 into 10 to the power minus 31 কেজি এখান থেকে পাবো ইলেকট্রনের অ্যাক্সিলারেশন সিমিলারলি প্রোটনের অ্যাক্সিলারেশন কিভাবে বের করব AP প্রোটনের উপর ক্রিয়াশীল বল F21 ডিভাইডেড বাই প্রোটনের মাস তাহলে F21 এই মানই হবে সেম মান ডিভাইডেড বাই প্রোটনের মাস হচ্ছে 1.67 into 10 to the power minus 27 সো এখান থেকে ত্বরণ বের হবে বলো তো কার ত্বরণ বেশি হবে ভাইয়া প্রোটনের কেন কারণ প্রোটনের ভর বেশি দা প্রোটনের ভর বেশি হলে ত্বরণ তো কম হবে ত্বরণ বেশি হবে কার ত্বরণ বেশি হবে হচ্ছে ইলেকট্রনের সো বের করলে দেখবা ইলেকট্রনের ত্বরণ প্রোটনের ত্বরণের চেয়ে বেশি আসতেছে এটা করার জন্য কি ম্যাথ সলভ করা লাগে না ইলেকট্রনের ভর কম তার জন্য অবশ্যই ইলেকট্রনের ত্বরণ হবে বেশি বুঝছেন সহজ পারবো শিওর গুড নেক্সট কি বলছে 5 অ্যাংস্ট্রম ব্যবধানে অবস্থিত দুইটা আলফা কণার মধ্যে তড়িৎ বল কত ও মাই গড ভাইয়া আলফা কণা মানে কি বলতো আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসে কি আছে দুইটা প্রোটন আছে দুইটা নিউট্রনও আছে বাট নিউট্রনের তো কোনো চার্জ নাই তার মানে আলফা কণার চার্জ কত আলফা কণার চার্জ হচ্ছে 2 ইনটু প্রোটনের চার্জ মানে 3.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব এখানেও 3.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব মধ্যবর্তী দূরত্ব কত টা 5 অ্যাংস্ট্রম মানে 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার তাহলে এই দিয়ে বল কেমনে বের করব ও মাই গড অনেক কঠিন প্রশ্ন ভাইয়া এই বল কেমনে বের করবা c ইনটু q1 q2 ডিভাইডেড বাই d স্কয়ার c এর মান কিছু না বললে শূন্য মাধ্যম q এর মান টা 3.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দুইটা বসালে স্কয়ার হয়ে যাবে ডিভাইডেড বাই দূরত্ব 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 তার উপর স্কয়ার এগুলো করতে কতটুকু সময় লাগবে ভাইয়া 40 সেকেন্ড পারবো শিওর গুড নেক্সট চার্জ এট ইকুইলিব্রিয়াম এই সাইডে লেখো না সাইডে লেখো এইচএসসি ভাইয়া কেন সাইডে এইচএসসি লিখতেছেন কারণ বিগত 3 বছরে অন্তত 2 বোর্ডে প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসছে অন্তত 2 বোর্ডে 22 থেকে 24 পর্যন্ত একটু অ্যানালাইসিস করো অ্যাট লিস্ট 2টা বোর্ডে চার্জ এট ইকুইলিব্রিয়াম থেকে প্রশ্ন আসছে এই চ্যাপ্টারে যদি তোমার শুরুর পার্ট থেকে প্রশ্ন হয় দেখবা ইকুইলিব্রিয়াম থেকে প্রশ্ন করে দিছে ঠিক আছে আরো জিনিসপাতি আছে সামনে ধারক থেকেও প্রচুর প্রশ্ন আসে তোমার হচ্ছে সামনে প্রাবল্য বিভব থেকেও প্রচুর প্রশ্ন আসে বাট এখান থেকেও প্রশ্ন আসে ওকে সো এটা হচ্ছে এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ ওকে সো প্রথম কথা আমাদের ইকুইলিব্রিয়ামের কনসেপ্টটা অলরেডি ক্লিয়ার হয়ে যাওয়া উচিত আমরা চ্যাপ্টার 5 ইকুইলিব্রিয়াম খুব ভালো মতোই পড়ছিলাম সো ধরেন আপনার কাছে একটা বস্তু আছে এই বস্তু কখন ইকুইলিব্রিয়ামে আছে কেমনে বুঝবেন যখন ওর উপর নিট ফোর্স শূন্য হবে একটা অবজেক্টের উপর যদি নিট ফোর্স শূন্য হয় আমরা তখন বলি অবজেক্টটা সাম্যাবস্থায় আছে বা ইকুইলিব্রিয়ামে আছে সাম্যাবস্থায় আছে বা কিসে আছে ইকুইলিব্রিয়ামে আছে সো ইকুইলিব্রিয়াম কয়েকভাবে ক্রিয়েট হতে পারে যেমন প্রথম যে টাইপের ইকুইলিব্রিয়াম থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে ধরো তোমাকে এখানে একটা প্লাস চার্জ দিল প্লাস q1 কুলম্ব এখানে আরো একটা প্লাস চার্জ দিল প্লাস q2 কুলম্ব ওকে দিয়ে তোমাকে বলল সংযোজক সরল রেখার উপর কোন বিন্দুতে অপর একটা চার্জ ধরো প্লাস 2 কুলম্ব স্থাপন করলে সে ইকুইলিব্রিয়ামে থাকবে বা তার উপর নিট ফোর্স শূন্য হবে বলো তো কোথায় এটা হবে হচ্ছে এরকম একটা জায়গায়
এরকম একটা জায়গায়। এখানে যদি তুমি +2 কুলম্ব স্থাপন করো দেখবা ওর উপর নেট ফোর্স হবে 0 বা ইকুইলিব্রিয়াম থাকবে। ভাই এখানে স্থাপন করলে হবে না, ভাই এখানে স্থাপন করলে হবে না। ধরো তুমি এখানেও স্থাপন করছো, এখানেও স্থাপন করছো, সবগুলো জায়গায় আমরা একটু দেখি। হ্যাঁ, +2 কুলম্ব, এখানেও দিছো কত +2 কুলম্ব। আচ্ছা, প্রথম কথা এটা হচ্ছে আমার 1 নাম্বার চার্জ। সো 1 নাম্বার চার্জ কর্তৃক প্রযুক্ত বলকে আমি F1 দ্বারা প্রকাশ করব এবং 2 নাম্বার কর্তৃক চার্জ কর্তৃক প্রযুক্ত বলকে আমি F2 দ্বারা প্রকাশ করব। ওকে, তাহলে দেখেন এই Q1 কুলম্ব এই 2 কুলম্বের উপর কোন দিক বল প্রয়োগ করবে? এই দিকে, এই দিক বরাবর কাজ করবে F1। ওকে, আর এই Q2 কুলম্ব এই 2 কুলম্বকে কি করবে? প্লাস প্লাসকে বিকর্ষণ করে তার মানে এই দিকে ঠেলা দিবে, তাহলে এই দিক বরাবর কাজ করবে হচ্ছে F2। দেখো দুইটা বল পরস্পর বিপরীতে কাজ করতেছে, দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীতে কাজ করে এবং তাদের মান যদি সমান হয়, সামহাও যদি F1 আর F2 এর মান সমান হয়ে যায়, তাইলেই কিন্তু এই পয়েন্টে নিট ফোর্স শূন্য হয়ে যাবে। নিট ফোর্স কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। কোথায়? সব পয়েন্টে না, এই পয়েন্টে মাঝামাঝি। ওকে, এখন ধরো এই পয়েন্টে আসো, এটা প্লাস চার্জ, এই প্লাসকে Q1 কুলম্ব কি করবে? ভাইয়া আকর্ষণ করবে। কেন? কারণ অনেক দূরে আছে ভাইয়া, দূরে গেলে আমরা আকর্ষণ করি না। এই জিনিস কোথায় শিখছো? দূরে গেলে আকর্ষণ করে। এই এটা প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ, প্লাস প্লাসকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে 1 নাম্বার চার্জ এই দূরে থাকা 2 কুলম্ব চার্জকে করবে বিকর্ষণ এই দিক বরাবর F1। সিমিলারলি 2 নাম্বার চার্জও প্লাস চার্জ, সেও +2 কুলম্বকে কি করবে? বিকর্ষণই করবে। কোন দিক বরাবর? এই দিক বরাবর F2। ভাই তাহলে তো নিট ফোর্স শূন্য। দুইটা ভেক্টর যদি একই দিক কাজ করে তাদের নিট ফোর্স কোনোদিন শূন্য হয় না। তার মানে এখানে নিট ফোর্স শূন্য হওয়া সম্ভব না। এখানে নিট ফোর্স উইল নেভার বি ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? সেম কাহিনী বাম পাশেও, তুমি যদি বাম পাশেও অ্যানালাইসিস করো, দেখো এই যে Q1 ওই প্লাস চার্জকে কি করবে? বিকর্ষণ করবে F1। এই যে Q2 প্লাস প্লাসকে কি করবে? বিকর্ষণ করবে এই দিক বরাবর F2। তাহলে বাইরে কি নিট চার্জ শূন্য হওয়া সম্ভব না? সম্ভব না। নিট চার্জ নট ইকুয়ালস টু 0, বা নিট ফোর্স, নিট চার্জ বলতেছি, নিট ফোর্স নট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি একটা সামারি পাইলাম বা কি একটা কনক্লুশন পাইলাম? সেটা হচ্ছে যদি দুইটা সমধর্মী চার্জ থাকে তাহলে সাম্যবিন্দু বা ইকুইলিব্রিয়াম তুমি মাঝামাঝি কোথাও একটা পাবা, বাইরে না। কি বললাম? যদি 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 দুটি সমধর্মী চার্জ থাকে, সমধর্মী চার্জ থাকে, ধরো দুইটা সেম পোলারিটির চার্জ, প্লাস হলে দুইটাই প্লাস, মাইনাস হলে দুইটাই মাইনাস, সেক্ষেত্রে আমরা ইকুইলিব্রিয়াম কোথায় পাবো? সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পাবো, ইকুইলিব্রিয়াম পাবো কোথায়? পাবো দুই চার্জের মাঝামাঝি কোনো এক জায়গায়, দুই চার্জ এর মাঝামাঝি কোনো এক জায়গায়। ঠিক আছে, মাঝামাঝি, বাইরে পাবো না। ওকে, এবং এই যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা বা যেখানে নিট ফোর্সটা শূন্য হবে সেটা হবে ছোট চার্জের কাছাকাছি। ঠিক আছে, এটা একটু লিখে রাখো, এই পয়েন্টটা ছোট চার্জের কাছাকাছি হবে, এই পয়েন্ট ছোট চার্জের কাছাকাছি হবে। ঠিক আছে, ছোট চার্জের কাছাকাছি হবে। বুঝেছো? একদম সহজ, মনে থাকবে। তাহলে ধরো আমি তোমাকে এরকম কিছু একটা দিছি। কিরকম কিছু দিছেন ভাইয়া? ধরো আমি তোমাকে দিছি এই, ঠিক আছে, এখানে আছে -40 কুলম্ব, এখানে আছে হচ্ছে -20 কুলম্ব। ওকে, এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই, এটা হচ্ছে মাঝখানের পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে মাঝখানের পয়েন্ট। এটাকে আমি বলছি রিজিয়ন 1। কি? রিজিয়ন 1। ওকে, এবং এটাকে আমি বলছি রিজিয়ন 2। দিয়ে তোমাকে প্রশ্ন করছি এখানে যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা বা সাম্যবিন্দুটা সেটা কোথায় পাবো? রিজিয়ন 1-এ নাকি রিজিয়ন 2-তে? প্রথম কথা, যেহেতু দুটো সমধর্মী চার্জ, অবশ্যই সাম্যবিন্দু বা নিট ফোর্স শূন্যওয়ালা যে পয়েন্টটা সেটা মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকবে, বাইরে থাকার সুযোগ নেই। এখন সেটা কি রিজিয়ন 1-এ থাকবে নাকি রিজিয়ন 2-তে থাকবে? তুমি বললা ভাইয়া রিজিয়ন 1-এ থাকবে কেন? কারণ ভাইয়া এটা ছোট চার্জ, ছোট চার্জের কাছাকাছি থাকবে। কেমনে বুঝলা ছোট? তুমি বললা ভাইয়া -20-এর চেয়ে তো -40 ছোটই। এই এখানে আমরা কি বের করতেছি? বল বের করতেছি, তাই না? বল বের করার সময় কি আমরা চার্জের মান মাইনাস বসাই না? তাহলে এখানে ছোট চার্জ, কিন্তু এইটা চার্জের মান 20, চার্জের পোলারিটি নেগেটিভ, তাহলে ছোট চার্জ কোনটা? এইটা। সো সাম্যবিন্দু হবে রিজিয়ন 2-তে। ওকে, এখানে সাম্যবিন্দু থাকবে। ঠিক আছে, এখানে কোনো একটা জায়গায় সাম্যবিন্দু থাকবে। বুঝেছো? পারবো? শিওর? গুড। এটা গেল দুইটা সমধর্মী চার্জের জন্য। ওকে, কিসের জন্য? দুটো সমধর্মী চার্জের জন্য। এবং এই সাম্যবিন্দু বের করার একটা শর্টকাট আছে, জানো? আমরা সামনে শিখবো, বাট আমি তোমাদের শর্টকাটটা একটু লিখে দিই। হ্যাঁ, কি শর্টকাট?
ওকে, সাম্যবিন্দু বের করা সরল, যদি এমসিকিউতে আসে, এগুলো যদি রিটেনে অ্যাপ্লাই করো, পরে যদি নাম্বার না পাওয়া এসে যদি আমারে দোষ দাও, আমি কিন্তু সেই দায়িত্ব নিব না। ওকে, এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য, বারবার বলছি এটা রিটেনে অ্যাপ্লাই করিস না। দেখ, এটা রিটেনে অ্যাপ্লাই করিস না প্লিজ। কিসের জন্য? শুধুমাত্র এমসিকিউ এর জন্য। সেটা হচ্ছে x is equals to উপরে রুট ওভার q1, নিচে রুট ওভার q1 প্লাস রুট ওভার q2 টা মাল্টিপ্লাইড বাই l1। ওকে, l1 লেখার দরকার নেই, l লেখো, মাল্টিপ্লাইড বাই l। ওকে ফাইন। এখানে q1 হচ্ছে ছোট চার্জ, q2 হচ্ছে অপর চার্জ, x হচ্ছে ছোট চার্জ থেকে সাম্য বিন্দুর দূরত্ব, এবং l হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। ভাইয়া কিছুই বুঝি নাই, দেখো বুঝাই দিচ্ছি, দেখাই দিই তোমাদের জন্য, আসলে জীবনটাকে বিসর্জন দিয়েই দিছি। দেখো খেয়াল করো, এই হচ্ছে অবস্থা। এখানে হচ্ছে একটা চার্জ আছে প্লাস 20 কুলম, ঠিক আছে, এখানে একটা চার্জ আছে প্লাস 40 কুলম। আর একটু সুন্দর চার্জ নাও যেন রুট করলে মানটা সুন্দর আসে। ধরো এটা প্লাস 16 কুলম, এটা হচ্ছে প্লাস 25 কুলম, এবং তোমাকে বলছে তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে d is equals to 10 মিটার। ওকে, তোমাকে জিজ্ঞাসা করছে এখানে কোন পয়েন্টে অপর একটা চার্জকে স্থাপন করা হলে তার উপর নিট ফোর্স শূন্য হবে, বা তার সাম্যবিন্দু পাওয়া যাবে আর কি। ওকে, সো আমাদের নিট ফোর্স শূন্যওয়ালা পয়েন্ট লাগবে। আমি ধরলাম সেই পয়েন্টটা সবসময় ছোট চার্জ থেকে নিব, ছোট চার্জ থেকে x মিটার দূরে। ম্যাথ কেমনে করা লাগে সেটা আমরা জানি, বা ম্যাথ আমরা সামনে করব। ওকে, এটা জাস্ট শর্টকাট, ম্যাথ আমরা করব, প্যারা নাই। সো এক্স এর মান তোমার বের করা লাগবে। এই ছোট চার্জ থেকে কতখানি দূরে সাম্যবিন্দু আছে, তাই না? তাহলে এই এক্স হবে হচ্ছে উপরে রুট ওভার ছোট চার্জ, নিচে রুট ওভার বড় চার্জ প্লাস রুট ওভার ছোট চার্জ মাল্টিপ্লাইড বাই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। শেষ। তাহলে উপরে বসাও, ছোট চার্জের মান কত? রুট ওভার 16, রুট ওভার 25 প্লাস রুট ওভার 16, মধ্যবর্তী দূরত্ব কত? 10। তাহলে উপরে 4, নিচে 5 প্লাস 4 মাল্টিপ্লাইড বাই 10, 40 বাই 9, 4 নং 36। ঠিক আছে, সো 4.44 মিটার। বুঝছো? তার মানে এই যে ডিসটেন্সটা এটা হবে হচ্ছে 4.44 মিটার। বুঝছেন? সেভাবে সরাসরি বের করে ফেলা সম্ভব, খুবই সহজ জিনিস। পারবো? শিওর? গুড। এখন এটা তো গেল সমধর্মী চার্জের জন্য, এটা গেল কার জন্য? আচ্ছা আবারও বলতেছি, এটা কিন্তু শর্টকাট, দেখো প্লিজ এটা তোমরা রিটেন অ্যাপ্লাই করো না। রিটেন অ্যাপ্লাই করলে কিন্তু আমি গিয়ে তোমাদের পরীক্ষার হলে উদ্ধার করতে পারবো না, এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য। ওকে, আচ্ছা এবার হচ্ছে ভাইয়া যদি ডিফারেন্ট পোলারিটি বা অপোজিট পোলারিটির চার্জ হয়, যদি এমন হয় যে না একটা প্লাস একটা মাইনাস, তখন কি হবে ভাইয়া? যদি পোলারিটি হয় অপোজিট, তখন আমি কি করব? আমাকে কি তখন আপনি বাঁচাইতে পারবেন? আশা করি পারবো। ধরো এখানে চার্জ আছে প্লাস q1 কুলম, এখানে চার্জ আছে মাইনাস q2 কুলম। ওকে ফাইন। এবার তোমাকে বলছে সাম্যবিন্দু কোথায় পাওয়া যাবে। প্রথম কথা, সাম্যবিন্দু তুমি মাঝখানে পাওয়ার কোনো সুযোগ নাই। কেন মাঝখানে পাওয়ার কোনো সুযোগ নাই? ধরো মাঝখানে তুমি প্লাস চার্জ বসাও, মাইনাস চার্জ বসাও, যা খুশি বসাও না কেন। ধরো তুমি প্লাস 2 কুলম বসাইছো, তুমি চাইলে মাইনাসও বসাও, সমস্যা নেই, সেম রেজাল্ট আসবে। ধরো প্লাস 2 কুলম বসাইছো। ওকে, এই প্লাস 2 কুলমকে প্লাস চার্জ কি করবে? বিকর্ষণ করবে। আমি ধরলাম এটা আমার 1 নাম্বার চার্জ, এটা আমার 2 নাম্বার চার্জ। বলো 1 নাম্বার চার্জ এই প্লাস 2 কুলমকে কি করবে? বিকর্ষণ করবে। সেটার নাম দিলাম F1। 2 নাম্বার চার্জ এই প্লাস 2 কুলম কি করবে? ভাইয়া বিকর্ষণ করবে। এই মাইনাস প্লাসকে বিকর্ষণ করে নাকি? মাইনাস প্লাসকে করে আকর্ষণ। তার মানে এই মাইনাস q2 কুলম চার্জ এই 2 কুলমকে কি করবে? আকর্ষণ করবে। কোন দিকে? নিজের দিকে। বুঝছেন? দুইটা বল একই দিক কাজ করতেছে না? মাঝখানের যে কোনো পয়েন্টে দুইটা বল একই দিক কাজ করবে যদি চার্জ তো অপোজিট পোলারিটির হয়। তার মানে মাঝখানের কোনো পয়েন্টে সাম্যবিন্দু এখানে খুঁজে পাওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে লেখেন চার্জ যদি অপোজিট পোলারিটির হয় দেন মাঝখানে কোনো সাম্যবিন্দু পাবো না, মাঝখানে কোনো সাম্যবিন্দু পাবো না। ঠিক আছে, সাম্যবিন্দু পাবো না। সাম্যবিন্দু কোথায় পাবো? সাম্যবিন্দু হচ্ছে বাইরে পাবো, মানে আইদার এই পাশে পাবো অথবা এই পাশে পাবো। প্রশ্ন হচ্ছে কোন পাশে পাবো? দুই পাশেই তো আছে, তাই না? সাম্যবিন্দু পাবো আমরা বাইরে এবং ছোট চার্জের পাশে। ঠিক আছে, লেখো লেখো লেখো, কি বললাম? সাম্যবিন্দু পাওয়া যাবে বাইরে, সাম্যবিন্দু পাওয়া যাবে বাইরে। ওকে, বাইরে, সংযোজক সরলরেখার বাইরের সাইডে, মানে দুইটা চার্জের মাঝামাঝি না, বাইরে, এবং ছোট চার্জের কাছাকাছি, ছোট চার্জের কাছাকাছি। ওকে, একদম ইজি।
তাহলে যদি Q1 এর মানটা ধরো ছোট এবং -Q2 এর মানটা ধরো বড়, সেক্ষেত্রে আমরা সাম্য বিন্দুটা পাবো হচ্ছে এরকম একটা জায়গায়। কোথায়? এরকম একটা জায়গায়। তো এখানে তুমি +2 কুলম্ব মানের চার্জ বসাইছো। এই Q1 কুলম্ব চার্জ এই +2 কুলম্বকে কি করবে? বিকর্ষণ করবে, প্লাস প্লাসকে বিকর্ষণ করে। তো দেখা যাবে F1 কাজ করবে এই দিকে। ঠিক আছে? এই -Q2 কুলম্ব চার্জ কি করবে? এই প্লাস চার্জকে আকর্ষণ করবে কোন দিকে? এই দিকে। ঠিক আছে? যদি সামহাও দুইটা বলের মান সমান হয়ে যায়, এদের দিক বিপরীত, আলটিমেটলি এখানে নেট ফোর্স হয়ে যাবে 0। আর যদি এমন হয় যে না -Q2 টা ছোট, সেক্ষেত্রে আমরা সাম্য বিন্দুটা এই পাশে পাবো। ওকে? এবং সেই সাম্য বিন্দু এইবার কেমনে বের করব দেখো, এইবার বের করার নিয়ম আছে। তোমাকে বাঁচানোর জন্য আমি আসলে আছি। ওকে? বের করার নিয়ম হচ্ছে x = √Q1 ডিভাইডেড বাই √Q2 মাইনাস √Q1, আগেরবার প্লাস ছিল এবার মাইনাস হবে, মাল্টিপ্লাইড বাই L বা মাল্টিপ্লাইড বাই DO বলতে পারো। ঠিক আছে? এখানে এক্সটা কি? এক্স হচ্ছে ছোট চার্জ থেকে সাম্য বিন্দুর দূরত্ব, Q1 ছোট চার্জ, Q2 বড় চার্জ, আগের মতো, আর ডি হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। ভাই একটা ম্যাথ করে দেখান, ম্যাথ ছাড়া তো আমি বুঝি না। ওকে, চলো তোমাকে ম্যাথ করে বুঝাই দিচ্ছি। ধরো এখানে হচ্ছে ছোট্ট একটা চার্জ আছে, এটা হচ্ছে কত? এটা হচ্ছে -40 কুলম্ব, লেটস সাপোজ -40 না -36 কুলম্ব। ওকে ওকে, আর এখানে আরেকটা চার্জ আছে, এটা হচ্ছে 9 কুলম্ব, +9 কুলম্ব। ওকে, এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে ধরো লেটস সাপোজ আগের মতোই 10 মিটার। জিজ্ঞাসা করা হয়েছে সাম্য বিন্দু কোথায় পাওয়া যাবে। প্রথম কথা, মাঝামাঝি তো পাওয়া সম্ভব না, কারণ এই পাশে মাইনাস, ওই পাশে প্লাস, অপোজিট পোলারিটির চার্জ। সাম্য বিন্দু আমরা বাইরে পাবো। এখন বাইরে কোন পাশে? বাইরে এই পাশে হইতে পারে, ওই পাশে হইতে পারে, অবশ্যই ছোট চার্জের পাশে। দ্যাট মিন্স আমরা সাম্য বিন্দু পাবো এই সাইডটায়। কোথায়? এই সাইডটায়। আমি ধরলাম ছোট চার্জ থেকে আমরা x মিটার দূরত্বে সাম্য বিন্দু পাবো। কতখানি দূরে? x মিটার দূরে। সেই x এর মান কত হবে? সেই x এর মানে আমরা বের করব এই ফর্মুলা দিয়ে। x হবে হচ্ছে √Q1 ডিভাইডেড বাই √Q2 মাইনাস √Q1 মাল্টিপ্লাইড বাই L। √Q1 টা কি? ছোট চার্জ। ছোট চার্জ কত? 9, √9। √Q2 হবে বড় চার্জ। বড় চার্জ কত? ভাই -36। এই রুটের ভিতর কি -36 বসাবা নাকি? অবশ্যই না, অবশ্যই +36 বসাবা। -√9 মাল্টিপ্লাইড বাই L হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, বা ডিও লিখতে পারো, তার মানে 10। ঠিক আছে, এবার জাস্ট ক্যালকুলেশন ভাইয়া। তাহলে উপরে 3, নিচে 6 - 3 মাল্টিপ্লাইড বাই 10, তার মানে অ্যান্সার আসবে 10 মিটার। তার মানে এখান থেকে আরো 10 মিটার দূরে গেলে হচ্ছে তুমি সাম্যবিন্দু খুঁজে পাবা। বুঝছেন? সহজ কিন্তু, হ্যাঁ। সেগুলা এমসিকিউতে আপনার জীবনটাকে বাঁচাই দিতে পারে, আবার রিটেন এগুলো অ্যাপ্লাই করলে জীবনটা ধ্বংস করে দিতে পারে। ঠিক আছে, পারবো, শিওর, গুড। আচ্ছা, আর একটা কমন টাইপের কোয়েশ্চেন আসে মাঝে মধ্যে। কি কমন টাইপের কোয়েশ্চেন আছে ভাইয়া? কিসের কথা বলতে চাচ্ছেন? দেখো, এটাও মাঝে মধ্যে আসে, এটা খুবই আসে, মাঝে মধ্যে না, এটা ভালোই আসে। ধরো তোমার এখানে হচ্ছে একটা চার্জ আছে ভূমিতে। ওকে, ধরো একটা চার্জ আছে, এটা একটা চার্জিত বস্তু, ওর একটা নির্দিষ্ট চার্জ আছে +Q1 কুলম্ব, এবং এখানে আরো একটা চার্জিত বস্তু আছে, এটা হচ্ছে +Q2 কুলম্ব। জিজ্ঞাসা করি Q2 কুলম্ব মানের চার্জ শূন্যে ভেসে থাকতে পারবে কিনা। সেক্ষেত্রে আমরা কি করবো? দেখো, শূন্যে ভেসে যদি থাকতে চায়, বা যদি সাম্যা বসে থাকছে, এটা তো ইকুইলিব্রিয়ামে, তাই না? শূন্যে ভেসে থাকা মানে কি? ইকুইলিব্রিয়ামে থাকা। ইকুইলিব্রিয়ামে কখন থাকবে? যখন নিট ফোর্স শূন্য। ওর উপর কি কি ফোর্স কাজ করতেছে? এই Q1 এই Q2 কে কি করবে? বিকর্ষণ করবে, পরস্পরকে বিকর্ষণ, সমধর্মী চার্জ। তার মানে এই বরাবর কাজ করবে হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স, আর নিচের দিক কাজ করবে হচ্ছে ওজন। ঠিক আছে, সো সামহাউ যদি স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্সের মান ওজনের সমান হয়ে যায়, তাহলেই হচ্ছে নিট ফোর্সটা হয়ে যাবে 0। ওকে, তখন নিট ফোর্স 0 এবং ও শূন্যে ভেসে থাকতে পারবে। বুঝছেন? এরকম আসতে পারে। আবার এরকম প্রশ্ন আসে মাঝে মধ্যে, ধরো তোমাকে এই দিছে, কি দিছে? এই এখানে একটা চার্জ আছে, এখানে আরেকটা চার্জ আছে, এখানে আরেকটা চার্জ আছে, দিয়ে বলছে এই চার্জটা শূন্যে ভেসে থাকতে পারবে কিনা। সেক্ষেত্রে কি করবা? সেক্ষেত্রে হচ্ছে তোমার দেখা লাগবে এই বরাবর ফোর্স, কারণ ওর উপর একটা ফোর্স কাজ করবে। ধরো এটা +Q1, এটা +Q2, এটা হচ্ছে +Q3। ওকে, এই চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, আমি ধরলাম F1। এই চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, আমি ধরলাম F2। এই দুইটার নিট ফোর্স হবে এই দিকে। ওকে, এটার নাম দিলাম F নিট প্রাইম, এটা হচ্ছে F1 + F2, এবং নিচের দিক কাজ করবে হচ্ছে mg। নিচের দিক কি কাজ করবে? ওর ওজন mg। সো যদি এমন হয় এই F নিট প্রাইমটা mgর সমান, সেক্ষেত্রে দুইটা বল পরস্পরের বিপরীতমুখী, মান সমান, তখন নিট ফোর্স হয়ে যাবে 0 এবং চার্জ শূন্যে ভেসে থাকবে। ওকে, এখানে আমরা কেন যোগ করতেছি?
দেখো এটা এই কনসেপ্ট এখন আসলে আর শেখানোর কিছু নাই, এগুলো তোমরা এমনিও জানা উচিত। একটা বস্তুর উপর যদি মাল্টিপল ফোর্স কাজ করে, ধরো একটা সিস্টেমের মধ্যে 3টা চার্জ আছে, দিয়ে হচ্ছে তোমাকে একটা পার্টিকুলার অবজেক্টের উপর চার্জ বের করতে বলছে, সেক্ষেত্রে তুমি কি করবা বলো তো? সেক্ষেত্রে তোমার দেখা লাগবে ওই পার্টিকুলার চার্জের উপর টোটাল কয়টা ফোর্স কাজ করতেছে এবং সবগুলো ফোর্সের ভেক্টর যোগফল করা লাগবে, কারণ এখানে বল তো ভেক্টর রাশি, তাই না? সো তার লব্ধি বের করার জন্য বা যোগফল বের করার জন্য অবশ্যই ভেক্টর যোগ তোমার করা লাগবে। ভেক্টর যোগ করলে হচ্ছে আপনি লব্ধি বল পেয়ে যাবেন। ওকে, সো এখানে যা যা যোগ হবে সব কি ভেক্টর যোগ। ক্লিয়ার? তাহলে আমার মনে হয় চার্জ ইকুইলিব্রিয়ামে থাকা নিয়ে কারো আর খুব বেশি সমস্যা থাকার কথা না। এমসিকিউতে আসলে শর্টকাট অ্যাপ্লাই করেন, এই টাইপের ম্যাথ হচ্ছে প্রচুর আসে, এই ম্যাথও আসে রিটেনে, আমরা সেগুলো রিটেনে করবো আর কি, যে এইচএসসি পরীক্ষা যদি রিটেনে চলে আসে তখন কেমনে করবো, বাট আই গেস কনসেপ্ট ক্লিয়ার। সো ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে নিট ফোর্সটা শূন্য হওয়া লাগবে। গুড, এবার আসো ম্যাথ। দেখো খুবই সুন্দর প্রশ্ন, বলছে কি সংযোজক সরলরেখার উপর কোন বিন্দুতে 5 কুলম্ব মানের চার্জ স্থাপন করলে 1 তার উপর প্রযুক্ত বলের মান সমান হবে, 2 বল সমান হবে এবং 3 হচ্ছে বল শূন্য হবে। আচ্ছা আজান দিচ্ছে, কয়টা বাজে? 41। তোমাদের মনে 5টার সময় নামাজের ব্রেক দেওয়া লাগবে তাই না? তোমরা নরমালি 5টার সময় ব্রেক নাও, তো আমরা 5টার সময় নামাজের ব্রেক দিব, ঠিক আছে? তখন 10 মিনিটের নামাজের ব্রেক দিব, আপনারা নামাজ পড়ে আসেন, কোনো সমস্যা নাই। তার আগ পর্যন্ত আমি একটু ম্যাথ করাই। ওকে, সো প্রথম কথা হচ্ছে আমরা 5 কুলম্ব মানের চার্জকে কোথায় স্থাপন করলে তার উপর প্রযুক্ত বলের মান সমান হবে। আচ্ছা আমি ধরলাম তাকে আমি স্থাপন করছি এখানে, ওকে, প্লাস 5 কুলম্ব। এখান থেকে ধরো কতখানি x মিটার দূরে, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে 10 মাইনাস এক্স। আচ্ছা প্রযুক্ত বল দ্বয়ের মান সমান হবে মানে কি? ওর উপর ও বল প্রয়োগ করবে, আবার ওর উপর ও বল প্রয়োগ করবে। আমার দেখা লাগবে কোথায় দুইটা বলের মান হয় সমান। তোমাকে কিন্তু বল সমান বলে নাই, বল সমান হওয়ার জন্য মানও সমান হওয়া লাগবে, ডিরেকশনও সেম হওয়া লাগবে। বাট বলের মান সমান হওয়ার জন্য জাস্ট মান সেম হইলেই হবে, ডিরেকশন সেম হওয়া লাগবে না। তাহলে আসেন আমরা প্রথমে একটু লিখবো অ্যান্সার। দেখো এই দুইটা বল কাজ করছে, একটা F1 আর একটা হচ্ছে F2, এই দুটার মান হওয়া লাগবে সমান। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। F1 মানে হচ্ছে 1 নাম্বার চার্জ এই 20 কুলম্ব এই 5 কুলম্বের উপর কতখানি বল প্রয়োগ করতেছে, আর F2 মানে হচ্ছে 2 নাম্বার চার্জ এই 40 কুলম্ব এই 5 কুলম্বের উপর কতখানি বল প্রয়োগ করতেছে। 20 কুলম্ব 5 কুলম্বের উপর কতখানি বল প্রয়োগ করবে? C * 20 * 5 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কত ধরে নিয়েছি x, x স্কয়ার্ড। ওই পাশের 40 কুলম্ব 5 কুলম্বের উপর কতখানি বল প্রয়োগ করবে? C * 40 * 5 মধ্যবর্তী দূরত্ব ধরে নিয়েছি কত, ধরে নেই 10 মাইনাস x তার উপর হোল স্কয়ার্ড। ঠিক আছে, তো দুই পাশ থেকে ম্যাক্সিমাম জিনিস কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, থাকবে কি? থাকবে হচ্ছে 1/x স্কয়ার্ড ইজ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 10 মাইনাস এক্স হোল স্কয়ার্ড। তো এটা কাজ করো, 10 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স হোল স্কয়ার্ড ইজ ইকুয়ালস টু 2। দ্যাট মিনস 10 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস √2। ওকে, সো এখন একবার হিসাব করা লাগবে প্লাস নিয়ে, আর একবার হিসাব করা লাগবে হচ্ছে মাইনাস নিয়ে। তাহলে আসো আমরা যদি প্লাস নিয়ে হিসাব করি, কি নিয়ে? প্লাস নিয়ে। ওকে, প্লাস নিয়ে যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে কি আসবে? বাম পাশে আসবে হচ্ছে 10 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু প্লাস √2 মানে হচ্ছে 1.414। দ্যাট মিনস এক্স এর মান আসবে 10 ডিভাইডেড বাই 2.414। যদি ক্যালকুলেট করি, ও মাই গড, 10 ডিভাইডেড বাই 2.414 4 দশমিক কত? 4.14, 4.14 মিটার। এটা হচ্ছে একটা অ্যান্সার, যেখান থেকে 4.14 মিটার গেলে হচ্ছে আমরা এই পয়েন্টটা খুঁজে পাবো। আর একটা অ্যান্সার আমরা পাবো হচ্ছে মাইনাস নিয়ে। কি নিয়ে? মাইনাস নিয়ে। ওকে, যদি মাইনাস নিয়ে কাজ করি, দেখো 10 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 1.414। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো, এক্স এর মান আসবে হচ্ছে 10 ডিভাইডেড বাই মাইনাস 0.414। ঠিক আছে, একদম সহজ। তাহলে আসেন, এটা মানে 25-এর চেয়ে একটু কম আসবে না? হ্যাঁ 25-এর চেয়ে একটু কম আসবে। 414 কত আসে? 24 মাইনাস 24.154 মিটার। ওকে, তারপরে আমরা দুইটা পয়েন্ট পাবো। একটা পয়েন্ট হচ্ছে এখানে এই দিক বরাবর প্লাস 4.414। ওকে, প্লাস, বা আমি ছবিটা আরেকবার রাখি তোমাদের জন্য, আই গেস বুঝতে সুবিধা হবে। আমরা দুইটা পয়েন্ট পাবো, ঠিক আছে, একটু বড় করে থাক দাও। একটা চার্জ আছে হচ্ছে এখানে 20 কুলম্ব, ওকে, প্লাস 20 কুলম্ব, আর একটা চার্জ আছে এখানে প্লাস 40 কুলম্ব। ওকে, আমরা একটা পয়েন্ট পাবো হচ্ছে এখানে এই বরাবর প্লাস ডিরেকশনে। প্লাস ডিরেকশনে কোথায়? 4.14 মিটার দূরে। ওকে, আর একটা পয়েন্ট পাবো হচ্ছে নেগেটিভ ডিরেকশনে, প্লাসের উল্টা দিকে তো নেগেটিভ, তাই না? এবং কতখানি দূরে? 24.514 মিটার, 154 মিটার দূরে।
এই দুইটা পয়েন্টেই কিন্তু বলের মান সমান। তোমাকে জিজ্ঞাসা করছে বলের মান কোথায় কোথায় সমান হবে, তুমি বলতে পারো যে ভাইয়া এটা তো সাম্যবিন্দু না। হ্যাঁ ঠিক আছে, এটা সাম্যবিন্দু না। সাম্যবিন্দু হওয়ার জন্য বলের মান সেম হওয়া লাগে, ডিরেকশন অপোজিট হওয়া লাগে। আমার কি ডিরেকশনের ব্যাপারে বলছে কোনো কিছু? প্রথম কোয়েশ্চেনে বলে নাই। আমার বলছে কোন কোন পয়েন্টে বলের মান সমান হবে, এবং অ্যান্সার হবে এই দুইটা পয়েন্টই। কারণ বলের মান সমান ধরেই তো তুমি সলভ করছো, সলভ করে এক্স এর দুইটা মান পাইছো, তার মানে এই দুইটা পয়েন্টেই কিন্তু বলের মান সমান হবে। সো আমি ধরলাম এইটা এ পয়েন্ট এবং এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে একের অ্যান্সার হবে হচ্ছে এ অ্যান্ড বি। দুইটা পয়েন্টেই বলের মান কি হবে? সমান হবে। সেকেন্ড কোয়েশ্চেনটা পড়ো, বলছে কোন পয়েন্টে বল সমান হবে। বল সমান হবে মানে কি? বল কি? ভেক্টর রাশি, ভেক্টর রাশির মানও আছে, ডিরেকশন আছে। তাহলে তোমার দেখা লাগবে কোন পয়েন্টে দুইটা বলের মানও সেম এবং ডিরেকশনও সেম। খেয়াল করো, আমরা বসাইছি কাকে? +5 কুলম্বকে। তাহলে আমি এখানে একবার +5 কুলম্বকে বসাইলাম, +5 কুলম্ব, এবং এখানে আরেকবার +5 কুলম্বকে বসাইলাম। দেখো তো কোন পয়েন্টে +5 কুলম্বের উপর দুইটা বল একই দিকে কাজ করতেছে। এই পয়েন্টটার কথা চিন্তা করো, এই পয়েন্টে দুইটা বল পরস্পর অপোজিটে কাজ করবে। কারণ এক নাম্বার চার্জ ওকে বিকর্ষণ করবে, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, এই দিক বরাবর কাজ করবে F1। এবং এখানেও প্লাস চার্জ, ও কি করবে? বিকর্ষণ করবে, এই দিক বরাবর কাজ করবে F2। তাহলে এই পয়েন্টে দুইটা বলের মান তো সমান, বাট দিক তো বিপরীত। সেক্ষেত্রে কি তুমি দুইটা ভেক্টরকে সমান ভেক্টর বলতে পারবা? দুইটা ভেক্টর সমান ভেক্টর কখন হয়? যখন মানও সেম হয়, ডিরেকশনও সেম হয়। এখানে মান সেম, ডিরেকশন তো সেম না, তাহলে এখানে সমান ভেক্টর না। এই পয়েন্টে আসো, এই 20 কুলম্ব এই 5 কুলম্বকে কি করবে? বিকর্ষণ করবে F1। এই 40 কুলম্ব এই +5 কুলম্বকে কি করবে? বিকর্ষণ করবে F2। এই পয়েন্টটায় দুইটা বলের মানও সমান, দুইটা বলের ডিরেকশনও সেম, তাহলে এই পয়েন্টে দুইটা বল সেম। বুঝছেন? তার মানে দুইয়ের যে অ্যান্সার, দুইয়ের অ্যান্সার হবে হচ্ছে অনলি বি পয়েন্ট। বি পয়েন্টে দুইটা বল সমান হবে, মানে দুইটা বলের মানও সমান হবে, ডিরেকশনও সেম হবে। এবং 3 নম্বর কোয়েশ্চেনটা পড়ো, বলছে কোথায় বল শূন্য হবে। বল শূন্য হওয়ার জন্য বা একটা ভেক্টর শূন্য হওয়ার জন্য বা লব্ধি শূন্য হওয়ার জন্য দুইটা ভেক্টরের মান হওয়া লাগবে সমান এবং দিক হওয়া লাগবে বিপরীত। এটা কোন পয়েন্টে? এটা হচ্ছে এ পয়েন্টে। দেখো এ পয়েন্টে দুইটা বলের মান সমান কিন্তু দিকটা বিপরীত। সো 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে হচ্ছে এ পয়েন্ট। বুঝেছো? এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা প্রশ্নের মধ্যে যে কোনো প্রশ্ন এইচএসসি পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? সো রিটেনে আসলে শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না, এভাবে সলভ করা লাগবে। বুঝছো? তিনটার যে কোনোটা আসতে পারে। যদি বলের মানের কথা বলে সেক্ষেত্রে অ্যান্সারে আমরা দুইটা পয়েন্ট পাবো। যদি বল সমানের কথা বলে তাহলে আমার সেই পয়েন্টটা খোঁজা লাগবে যেই পয়েন্টে বলের মানও সমান এবং দিকও একই। যদি বল শূন্যের কথা বলে বা সাম্যবিন্দুর কথা বলে সেক্ষেত্রে আমার খোঁজা লাগবে কোন পয়েন্টে বলের মান সমান এবং দিক বিপরীত। বুঝছেন? সো এই ম্যাথটা জানা থাকলেই মোটামুটি হয়ে যাবে। গুড, হয়ে গেল। এবার দেখো কি বলছে, বলছে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হলে দ্বিতীয় বস্তুটা শূন্যে ভেসে থাকবে। ভাই দ্বিতীয় বস্তু শূন্যে কেমনে ভেসে থাকবে? এখানে আছে +100 মাইক্রোকুলম, এখানে আছে +200 মাইক্রোকুলম। এই নিচের বস্তু দ্বিতীয় বস্তুর উপর উপরের দিকে একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে না? অবশ্যই প্রয়োগ করবে। আবার এই দ্বিতীয় বস্তুকে পৃথিবীও আকর্ষণ করবে। কোন দিকে ভাইয়া? নিচের দিকে। কত বলে ভাইয়া? mg বলে। যেই মুহূর্তে এই এফসির মান এমজির সমান হবে তখন ওর উপর নিট ফোর্স হবে 0 এবং আলটিমেটলি ও তখন শূন্যে ভেসে থাকতে পারবে। আমাকে বলছে এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব কত হইলে এই ঘটনাটা ঘটবে। তাহলে আমরা ধরলাম দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি d হয় তাহলে এই ঘটনাটা ঘটবে। এই ঘটনা ঘটবে মানে কি? মানে হচ্ছে এই চার্জের উপর বা দ্বিতীয় বস্তুর উপর নিট ফোর্স হবে 0। নিট ফোর্স কখন 0 হবে? আপনি যদি খেয়াল করেন দুইটা ভেক্টর তো পরস্পর বিপরীতে কাজ করতেছে, তার উপর যে দুইটা বল ক্রিয়াশীল সেই দুইটা বল কি পরস্পর বিপরীতে কাজ করতেছে না? সামহাও যদি দুইটা বলের মান সমান হয়ে যায় তাহলেই তো নিট ফোর্স 0 হয়ে যাবে। তার মানে আমার সেই পয়েন্টটা খুঁজে বের করা লাগবে যেই পয়েন্টে এফসির মান হবে এমজির সমান। এফসি কত? এফসি হচ্ছে সি ইন্টু দুইটা চার্জের মান, এই চার্জের মান হচ্ছে কত? 200 মাইক্রোকুলম। ও মাই গড, 200 ইন্টু 10⁻⁻6। এই চার্জের মান কত? 100 মাইক্রোকুলম, তার মানে 10⁻⁴ ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কয়ার ডি স্কয়ার। এম এর মান কত? 10⁻⁻2 10 গ্রাম এবং জি এর মান হচ্ছে 9.8। এটা সলভ করে জাস্ট ডি এর মানটা বের করা লাগবে, যত আসবে তত। ঠিক আছে? এত মিটার দূরত্ব যদি স্থাপন করো সেক্ষেত্রে নিচের দিকে যতখানি মহাকর্ষ বল কাজ করবে বা অভিকর্ষ বল কাজ করবে উপরের দিকে ঠিক ততখানি বিকর্ষণ বল কাজ করবে। বুঝছো ভাইয়া? যদি এটা মাইনাস চার্জ হইতো, এটা প্লাস, সেক্ষেত্রে শূন্যে ভেসে থাকা সম্ভব না। ধরো তোমার কোয়েশ্চেন এরকম কিছু দিছে, কি দিছে? ভাইয়া এই হচ্ছে আমার প্লাস চার্জ, ওকে কি চার্জ? প্লাস চার্জ। কেমন প্লাস চার্জ ভাইয়া? ধরো +Q1 কুলম চার্জ এবং এখানে আছে ভাইয়া একটা মাইনাস চার্জ, -Q2 কুলম চার্জ।
দিয়ে প্রশ্ন করছে মধ্যবর্তী দূরত্ব কত হইলে শূন্য ভেসে থাকবে, তুমি লিখবা কি, তুমি লিখবে এটা একটা বেসম্ভব ব্যাপার, সরি অসম্ভব ব্যাপার। কি অসম্ভব? কেন অসম্ভব? দেখো ওর উপর বৈদ্যুতিক বল কোন দিক কাজ করবে ভাই? প্লাস চার্জ মাইনাস চার্জকে কি করবে? আকর্ষণ বা অ্যাট্রাকশন, তার মানে স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স কাজ করবে এই দিকে। ওজন কোন দিক কাজ করবে? ওজনও তো এই দিকেই কাজ করবে। ওর উপর কি নিট ফোর্স শূন্য হওয়া সম্ভব? ওর উপর কিন্তু নিট ফোর্স শূন্য হওয়া সম্ভব না, ঠিক আছে? তার মানে ওর উপর নিট ফোর্স নট ইকুয়ালস টু জিরো। যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে শূন্যে ভেসে থাকাও সম্ভব না, সাম্যাবস্থায় থাকাও সম্ভব না। ক্লিয়ার? গুড গুড গুড। তোমরা আমাকে একটা ফোন দিবা না? মানে এতক্ষণ তোমরা কিছুই শুনো নাই না? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। সেক্ষেত্রে হাসি আসতেছে, নিজের উপর হাসি আসতেছে, ঠিক আছে? ও মাই গড, ও মাই গড। আচ্ছা একটা কাজ করি, কি করবো আর, আমি খেয়ালই করি না যে তোমরা কিছু শুনতেছো না। আমি তো শুরুতে তোমরা বললা না কেন তাহলে? আমি তো শুরুতে জিজ্ঞাসা করলাম, শুরুতে বলবা না? তোমাদের কমেন্ট আমার কাছে শুরুতে আসলো না কেন? আচ্ছা সমস্যা নেই, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের তাহলে আবার প্রথম থেকে পড়ানো লাগবে না? আচ্ছা ঠিক আছে, পড়াচ্ছি, আবার প্রথম থেকে পড়াবো। নামাজের ব্রেকের পর হচ্ছে আবার প্রথম থেকে পড়াই। কি হুয়া कैसे हुआ ভাই? এত কিছু এগুলো আবার পড়াবো? লাইফ ইজ এ জোক, লাইফ হ্যাজ বিকাম আ জোক। 17টা স্লাইড। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, সমস্যা আবার পড়াবো, ঠিক আছে? ওকে তাহলে আমরা নামাজের ব্রেকের পর আবার প্রথম থেকে শুরু করি। আজকে তাইলে তো খুব বেশি হয়তো পড়াইতে পারবো না, কারণ প্রথমটুকুতে যে সাউন্ড আছে নাই, আমারই ভুল। আমি খেয়াল করা উচিত ছিল, আমি খেয়াল করিনি, তোমাদের কমেন্টও পড়ি নাই, জাস্ট পড়াইতেই ছিলাম, আমার ছিল সব কিছু ঠিকঠাকই আছে। ওকে তাহলে হচ্ছে আমরা একটা কাজ করি, আমি ক্লাসটা বরঞ্চ কেটে দিই, আর নামাজের ব্রেকের পর হচ্ছে নতুন করে শুরু করি 5:15 থেকে। ওকে, কিছু করার নাই। লাইফ ইজ ভেরি রুড উইথ মি, ভেরি রুড। 5:15 আবার শুরু। গাইস টাটা, তোমরা নামাজ পড়ে আসো, 5:15 আবার শুরু থেকে শুরু করতেছি, ঠিক আছে? টাটা। হ্যালো, সাউন্ড ঠিক আছে? সাউন্ড চেক করবো সবার আগে, ওয়েট। হ্যাঁ আশা করি সাউন্ড ঠিক আছে, বাট দুইটা সাউন্ড চলে আসছে মনে হয়। এবার ঠিক আছে সাউন্ড, আই গেস। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। গাইস দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। আমরা হচ্ছে ক্লাসের সেকেন্ড পার্টটা শুরু করি। তোমরা হয়তো বা এই ম্যাথটা শুনতে পারো নাই, সো ম্যাথটা হচ্ছে আমি আরেকটা বার একটু আলোচনা করব। যদিও একজন বলতেছিল যে ম্যাথটা ভাই এমনিই বুঝছি, আবার তাও আমি একটা বার একটু আলোচনা করে দিই, তাহলে হচ্ছে জিনিসটা পরিপূর্ণ হয়ে যায়, ঠিক আছে? তারপর আমরা বাকি পার্ট শুরু করে দিব, ওকে? তাহলে আসেন আমরা এই ম্যাথ দিয়ে শুরু করছি। আশা করি সাউন্ডটা ঠিকঠাক, আমি জাস্ট সাউন্ডটা একবার চেক করে নিই ফোনে। হ্যাঁ সাউন্ড ঠিকঠাক আছে, তাহলে চলেন শুরু করে দিচ্ছি।
ম্যাম কি বলছে, দুইটা একই ভরের সমপরিমাণ চার্জে চার্জিত বস্তুকে 2 মিটার দৈর্ঘ্যের সুতায় বেঁধে পাশাপাশি ঝুলিয়ে দেওয়া হলো। এর ফলে এরা পরস্পরকে বিকর্ষণ করে 20 সেন্টিমিটার দূরে গিয়ে ভারসাম্যে থাকলো। ভারসাম্যে থাকলো মানে কি, চার্জ দ্বয়ের উপর নিট ফোর্স শূন্য। যদি চার্জিত বস্তুদ্বয়ের ভর 10 গ্রাম হয় তাহলে এদের চার্জের মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা যেটা হয়েছে, আমরা যেটা চার্জিত বস্তুকে প্রথমে কাছাকাছি রাখছিলাম, বাট যেহেতু তারা সমধর্মী চার্জে চার্জিত, অবশ্যই তারা বিকর্ষণ করবে এবং তারা পরস্পরকে বিকর্ষণ করে এরকম একটা ডিস্টেন্সে সরে গেছে। ঠিক আছে, পরস্পর থেকে কতটুকু দূরে, পরস্পর থেকে 20 সেন্টিমিটার দূরে। কতটুকু দূরে, 20 সেন্টিমিটার। এবং 20 সেন্টিমিটার দূরে সরে গিয়ে তারা ভারসাম্যে আছে, মানে তাদের উপর হচ্ছে নিট ফোর্স শূন্য। তাহলে ধরলাম এটা আমি প্রথম চার্জ, দুইটা সমমানের সমধর্মী চার্জ, তার মানে এটার মানও যদি কিউ কুলম হয়, এটার মানও হবে হচ্ছে কিউ কুলম। ওকে, এবং তাদের ভরও দিয়ে দিছে 10 গ্রাম। এখন আমাদের দেখা লাগবে চার্জগুলোর উপর আসলে কি কি ফোর্স কাজ করতেছে, কারণ নিট ফোর্স শূন্য। সো আমার প্রথমে জানা দরকার কি কি ফোর্স চার্জগুলোর উপর কাজ করতেছে। দেখো, চার্জ দ্বয় পরস্পরকে বিকর্ষণ করবে, তার মানে এই বরাবর একটা বিকর্ষণ বল কাজ করবে এফসি, এই বরাবর একটা বিকর্ষণ বল কাজ করবে এফসি। ওকে, চার্জ দুইটা সুতা দিয়ে বাঁধা আছে, তার মানে সুতার টান কাজ করবে। এই বরাবর আমরা একটা সুতার টান পাবো টি, এই বরাবর আমরা একটা সুতার টান পাবো টি। চার্জের একটা ওজন আছে, এই বরাবর ওজন হচ্ছে এমজি, এই বরাবর ওজন হচ্ছে এমজি। ওকে, তার মানে প্রত্যেকটা চার্জের উপর 3টা ফোর্স আছে, এবং যেহেতু চার্জগুলো ভারসাম্যে আছে অবশ্যই নিট ফোর্সের মান হওয়া লাগবে শূন্য। দ্যাট মিনস এই 3টা ফোর্সের যে লব্ধি বল, সেই লব্ধি বল হওয়া লাগবে শূন্য। তাহলে আমরা একটা কাজ করি, যে কোনো একটা ফোর্সকে আমরা একটা ফোর্সকে হচ্ছে 2টা লম্ব উপাংশে ভাগ করে দিই, তাহলে হিসাবটা সুবিধা হবে। ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, থিটার মান আমরা পরে বের করব। তাহলে এই টান বলের এই বরাবর আনুভূমিক বরাবর উপাংশ হবে হচ্ছে টি কস থিটা, এবং উলম্ব বরাবর উপাংশ হবে হচ্ছে টি সাইন থিটা। ওকে, তাহলে ফোর্স হয়ে গেল 4টা, কারণ একটা ফোর্সকে আমরা 2টো অংশে ভাগ করে দিছি। এবার দেখো, উলম্ব বরাবর 2টা ফোর্স, একটা হচ্ছে উপরের দিকে, একটা হচ্ছে নিচের দিকে, এবং আনুভূমিক বরাবর 2টা ফোর্স, একটা হচ্ছে বাম দিকে, একটা হচ্ছে ডান দিকে। বস্তু কখন ভারসাম্যে থাকবে, যখন উলম্ব বরাবর নিট ফোর্স শূন্য এবং একই সাথে আনুভূমিক বরাবরও নিট ফোর্স শূন্য। যদি দুই বরাবর নিট ফোর্স শূন্য হয় তখন হচ্ছে বস্তু ভারসাম্যে থাকবে। তাহলে উলম্ব বরাবর উপরের দিকেও ফোর্স আছে, নিচের দিকেও ফোর্স আছে, নিট ফোর্স কখন শূন্য হবে, যখন উপরের দিকের ফোর্স নিচের দিকের ফোর্সের মানের সমান হবে। সিমিলারলি আনুভূমিক বরাবরও দুই দিকে ফোর্স আছে, বাম দিকে ডান দিকে, কখন নিট ফোর্স শূন্য, যখন বাম দিকের ফোর্স ডান দিকের ফোর্সের মানের সমান হবে। তাহলে আমরা বলতে পারি যেহেতু চার্জ দ্বয় ভারসাম্য আছে, যে কোনো একটা নিয়ে অ্যানালাইসিস করলেই হবে, দুইটা নিয়ে অ্যানালাইসিস করার দরকার নাই। উপরের দিকে টোটাল ফোর্স হবে নিচের দিকে টোটাল ফোর্সের সমান, মানে টি সাইন থিটা হবে এমজির সমান, এবং একই সাথে আনুভূমিক বরাবর বাম দিকের ফোর্স হবে ডান দিকের ফোর্সের সমান, মানে টি কস থিটা হবে হচ্ছে এফসির সমান। ঠিক আছে, টি কস থিটা ইজ ইকুয়ালস টু এফসি। এফসি মানে কি, এফসি মানে হচ্ছে এই চার্জের উপর কতটুকু বিকর্ষণ বল দিছে। বলো কতটুকু বিকর্ষণ বল দিবে, খুবই সহজ, সি ইন্টু চার্জ দ্বয়ের মানের গুণফল ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের স্কয়ার, যেটাকে আমি ডি দিয়ে প্রকাশ করছি, যেটা হচ্ছে 20 সেন্টিমিটার। তুমি চাইলে মানও বসাই দিতে পারো, তাহলে সি ইন্টু কিউ স্কয়ার, টাটা নিচে লিখি, হ্যাঁ, কারণ ওই পাশে আবার অন্য কিছু লেখা লাগবে, সি ইন্টু কিউ স্কয়ার ডিভাইডেড বাই 0.2 স্কয়ার। ক্লিয়ার গাইস, 20 সেন্টিমিটার 0.2 মিটার। এখন একটা কাজ করো, পরস্পরকে ভাগ করো। প্রথম সমীকরণকে দ্বিতীয় সমীকরণ দিয়ে ভাগ করতে, টি সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে হচ্ছে ট্যান থিটা, এবং ডান পাশে কি থাকবে, উপরে এমজি, নিচে হচ্ছে সি ইন্টু কিউ স্কয়ার, নিচে আছে 0.2 স্কয়ার, উপরে নিয়ে গেলে ইন্টু 0.2 স্কয়ার। ক্লিয়ার গাইস, আমাদের একটু থিটার মান বের করা লাগবে। থিটার মান কেমনে বের করব, এখান থেকে একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকো। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই সুতার দৈর্ঘ্য যা, এই সুতার দৈর্ঘ্য তাই, এই সুতার দৈর্ঘ্য কত 2 মিটার, এটাও কত 2 মিটার, সমদ্বিবাহু ত্রিভুজ। সো এখানে যদি একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, এখানকার ডিসটেন্স কত 10 সেন্টিমিটার। সিমিলারলি এই পাশের ডিসটেন্সও কত 10 সেন্টিমিটার। তাহলে বলেন এখান থেকে যদি আমরা কজের ফর্মুলা অ্যাপ্লাই করি, কি লেখা যায়, cos থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, এই যেটা তো লম্ব সমদ্বিখণ্ডক মানে 90 ডিগ্রি, তাহলে ভূমি 10, অতিভুজ হচ্ছে 2 মিটার, তাহলে 10 সেন্টিমিটার বা 0.1 মিটার ডিভাইডেড বাই 2 মিটার। এখান থেকে আমরা থিটার মান পেয়ে যাব, থিটা হবে cos ইনভার্স এত 87.1 কত যেন হয় না, cos ইনভার্স 0.1 ডিভাইডেড বাই 2 কত হয় 87.134। ঠিক আছে, এত ডিগ্রি পেয়ে গেছি থিটার মান। এখন জাস্ট বসে কিউ এর মানটা বের করা লাগবে। বলো কিউ এর মান কেমনে বের করবা, এখান থেকে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু এমজি মাল্টিপ্লাইড বাই 0.2 হোল স্কোয়ার্ড ডিভাইডেড বাই সি, সি মানে হচ্ছে কুলম্বের ধ্রুবক, শূন্য মাধ্যমে 9 × 10⁹ মাল্টিপ্লাইড বাই ট্যান থিটা, তাহলে এমজি ইন্টু 0.2 স্কোয়ার ডিভাইডেড বাই 9 × 10⁹, এম এর মান হচ্ছে ওই যে 10 গ্রাম, বসাই দিও একটু কষ্ট করে, আর ট্যান থিটা, থিটার মান হচ্ছে 87.134। ওকে, সো এখান থেকে ক্যালকুলেট করলে হচ্ছে আমরা কিউ স্কোয়ারের মান পাবো। কিসের মান পাবো, কিউ স্কোয়ার। ওকে ভাইয়া পেয়ে গেছি, কিউ স্কোয়ারের মান পেয়ে গেছি। এটাকে রুট করলে আমরা কিসের মান পেয়ে যাব, কিউ এর মান পেয়ে যাব এত কুলম্ব। কমপ্লিট,
বুঝতে পেরেছো? সহজ একদম, কোনো কনফিউশন নাই। এই ম্যাথের সাউন্ডটাই মনে ছিল না, আশা করি এখন তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে এই ম্যাথটা কিন্তু এইচএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ। একটু আগেও যেমনটা বলছিলাম, এটা দেখবা প্রত্যেকটা বইয়ের মধ্যেই আছে এবং আপকামিং এইচএসসি পরীক্ষার জন্য স্থিরতরিতের খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ বা ভারসাম্যের খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে এটা। পারবো আসলে? তাহলে ভারসাম্য নিয়ে কারো কোনো সমস্যা নাই, ভেরি গুড। এবার আমরা চলে যাব হচ্ছে একটু ভেদনযোগ্যতা পড়তে, কিছু ছোট ছোট টপিক যেগুলো তোমার জীবনযাত্রাকে একটু সহজ করে দিবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভেদনযোগ্যতা জিনিসটা কি? ভেদনযোগ্যতা জিনিসটা হচ্ছে ধরো একটা মিডিয়ামের মধ্যে দিয়ে বলরেখা কতটা ইজিলি প্রবেশ করতে পারে বা বলরেখা ট্রান্সফার কতটা ইজি হয়। ওকে, সো ধরেন আপনার কাছে একটা চার্জ আছে কিউ কুলম, ওকে, এবং এখানে ধরেন একটা চার্জ আছে মাইনাস কিউ কুলম। ওকে, প্লাস চার্জ থেকে মাইনাস চার্জে তড়িৎ বলরেখা যায়, এটা আমরা জানি। এই বলরেখা কতটা ইজিলি এখান থেকে এখানে ট্রান্সফার হইতে পারবে সেটা হচ্ছে মেজারমেন্ট আমরা করি, বা মেজারমেন্টের একটা প্যারামিটার হচ্ছে ভেদনযোগ্যতা। তো দেখা যায় যেই মাধ্যমের ভেদনযোগ্যতা যত কম, সেই মাধ্যমের মধ্যে দিয়ে চার্জ বা বলরেখা তত ইজিলি মুভ করতে পারে। ওকে, এবং বলের মান হয় বেশি। যদি এমন হয় যে না, বা মানে ইন্টারঅ্যাকশনটা সহজ হয়, মানে আমরা যদি সিম্পলি বলি, যদি ভেদনযোগ্যতাকে ইপসাইলন নিয়ে প্রকাশ করা হয়, ইপসাইলনের মান যদি হয় কম, সেক্ষেত্রে ইন্টারঅ্যাকশন ইজি। ওকে, ইন্টারঅ্যাকশন ইজি হবে। ওকে, বলরেখা দিয়ে তো মেইনলি আমরা ইন্টারঅ্যাকশনই বুঝি, এবং ইন্টারঅ্যাকশন যদি ইজি হয় সেক্ষেত্রে ফোর্সের মানও বেশি হবে। ওকে, আর যদি ভেদনযোগ্যতা বেশি হয় সেক্ষেত্রে ইন্টারঅ্যাকশন হবে কম, ইন্টারঅ্যাকশন যদি কম হয় সেক্ষেত্রে ফোর্সের মানও হবে কম। বুঝছেন? খুবই সহজ। এবং এখান থেকে একটু মাথায় রাখা লাগবে, যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা যদি ইপসাইলন হয়, ধরো শূন্য মাধ্যম না, ধরো এরকম কিছু করছো, তোমাকে দুইটা চার্জ আছে, কি এখানে একটা চার্জ আছে, এখানে আরেকটা চার্জ আছে। ওকে, এটা হচ্ছে Q1 কুলম, এটা হচ্ছে Q2 কুলম, এবং মাঝখানে যে মিডিয়ামটা সেটা হচ্ছে বাতাস না, সেটা হচ্ছে পানি। মাঝখানে মিডিয়ামটা কি? পানি বা ওয়াটার। ওকে, লেটস সাপোজ তাদের মধ্যবর্তী দূরত্ব d। এবার তোমাকে বলছে যে এইবার কুলম্বের ফোর্সের মান কত হবে, বলো এবার কুলম্বের ফোর্স কত হবে? এবার কুলম্বের ফোর্স হবে c ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখানে সিটা কি? সি হচ্ছে পানিতে কুলম্বের ধ্রুবক। ভাইয়া পানিতে কুলম্বের ধ্রুবক কেমনে বের করব? 1/4 পাই ইপসাইলন নট না, এবার আসবে ইপসাইলন ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই d স্কয়ার। এই যে ইপসাইলন, এইটা হচ্ছে পানির ভেদনযোগ্যতা। ঠিক আছে, ইপসাইলন কি? ইপসাইলন হচ্ছে পানির ভেদনযোগ্যতা। ওকে, খুবই সহজ, বুঝতে পারছেন? মনে থাকবে। সো আমাদের দুইটা চার্জের মধ্যবর্তী মিডিয়াম যদি বাতাস না হয়ে অন্য কোনো মিডিয়াম হয়, সেই মাধ্যমের ভেদনযোগ্যতা যেটা, সেটাই হচ্ছে আমরা নিচে বসাই দিব। পারবো? শিওর, গুড। ওকে, এবার হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি বলা হয় এটাকে, বা আপেক্ষিক ভেদনযোগ্যতা বা তড়িৎ মাধ্যমাঙ্ক বলা হয়। লেখো, আপেক্ষিক ভেদনযোগ্যতা, আপেক্ষিক ভেদনযোগ্যতা বা হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবকও বলা হয়। সবগুলোই লেখো তো, তড়িৎ মাধ্যমাঙ্ক বা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, যে কোনো নামেই আসতে পারে পরীক্ষায়, পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, এটাকে প্রকাশ করা হয় দুইটা জিনিস দিয়ে। এটাকে মাঝে মধ্যে দেখবা কে দ্বারা প্রকাশ করা হয়, মাঝে মধ্যে আবার ইপসাইলন আর বা রিলেটিভ পারমিটিভিটি দিয়েও প্রকাশ করা হয়। এবং এটা বের করার ফর্মুলা হচ্ছে, যে কোনো মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা হবে সেই মাধ্যমের ভেদনযোগ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। এবং আপেক্ষিক ভেদনযোগ্যতা কোনো একক নাই, কারণ উপরেও ভেদনযোগ্যতা, নিচেও ভেদনযোগ্যতা, সো কোনো একক কিন্তু নাই, ওর কোনো ইউনিট নাই। মনে থাকে জানো, কোনো ইউনিট নাই। পরীক্ষায় আসছে আপেক্ষিক ভেদনযোগ্যতার একক কি? তুমি তো মনে করো ভেদনযোগ্যতার একক টেকক বের করে দাগাই দিয়ে চলে আসছো, কিন্তু ভাই আপেক্ষিক ভেদনযোগ্যতার তো কোনো এককই নাই। তুমি যেটা বের করতেছো ওটা ভেদনযোগ্যতার একক। আপেক্ষিক ভেদনযোগ্যতার উপরেও যা, নিচেও তাই, সো একক কাটাকাটি চলে যাবে। মনে থাকবে? গুড। তাহলে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক মাল্টিপ্লাইড বাই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। বুঝতে পেরেছেন? ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা হচ্ছে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক মাল্টিপ্লাইড বাই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। তাহলে এই যেখানে যে ফর্মুলাটা, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি? 1/4 পাই। দেখো ইপসাইলনের পরিবর্তে আমরা কি লিখব? ইপসাইলন নট ইনটু কে। ওকে, what epsilon naught into k multiplied by q1 q2 divided by d squared। অথবা আমরা কি এইভাবে লিখতে পারি? দেখো 1/4 পাই ইপসাইলন নট মানে কি? 1/4 পাই ইপসাইলন নট মানে হচ্ছে কুলম্বের ধ্রুবক শূন্য মাধ্যমে, তাই না? এটার মান হচ্ছে 9 × 10⁹, এটা আমরা জানি। তাহলে যে 1/4 পাই ইপসাইলন নট, এই পার্টটাকে আমরা শূন্য মাধ্যমের কুলম্বের ধ্রুবক হিসেবে লিখতে পারি c নট ডিভাইডেড বাই k ইনটু q1 q2 ডিভাইডেড বাই d স্কয়ার। ওকে, ক্লিয়ার একদম, খুবই সহজ, মনে থাকবে। গুড। এখন এখান থেকে দেখেন আরো একটা জিনিস কনক্লুশন আসা যায়, সেটা হচ্ছে ধরো তোমার কাছে
এই দুইটা চার্জ আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব ডি, Q1 এবং এখানে হচ্ছে Q2। আবার এই দুইটা চার্জকেই তুমি আরেকবার বাতাস থেকে নিয়ে গেছো পানিতে, প্রথমে বায়ু মাধ্যমে ছিল, একই দূরত্বে তুমি নিয়ে গেছো কোথায়? পানিতে। সো প্রথমে আসে হচ্ছে বায়ুতে, প্রথমে কোথায়? বায়ু বা এয়ারে, আর পরে কোথায়? পানিতে। আচ্ছা, যখন বায়ুতে থাকবে তখন তাদের মধ্যে বল কত হবে? তাদের মধ্যে বল হবে FC বা FC নট ইজ ইকুয়ালস টু সি নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। যখন পানিতে নিয়ে যাবে তখন বল কত হবে? তখন বল হবে FC ওয়াটার ইজ ইকুয়ালস টু সি নট ডিভাইডেড বাই কে। এই যে যেখান থেকে আসছে সি নট ডিভাইডেড বাই কে, বা তুমি পুরোটাও লিখতে পারো, সমস্যা নাই, মাল্টিপ্লাইড বাই Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ওকে, এবার একটা কাজ করো, সেটা হচ্ছে শূন্য মাধ্যমে যে বলটা কাজ করছে তাদের মধ্যে, সেটাকে পানির মধ্যে ক্রিয়াশীল বল দ্বারা ভাগ করে দাও। কি করো? শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বলকে টা পানির মধ্যে ক্রিয়াশীল বল দ্বারা ভাগ করে দাও, সেক্ষেত্রে তুমি পেয়ে যাবা হচ্ছে কে। দেখো বাকি সব কাটাকাটি চলে যাবে, সি নট কাটা, Q1 Q2 কাটা, ডি স্কোয়ার কাটা, থাকবে হচ্ছে শুধুমাত্র কে, এবং সেটা যেহেতু নিচে আছে 1/k হিসাবে, উপরে গিয়ে হচ্ছে কে হয়ে যাবে। সো FC নট ডিভাইডেড বাই FC হয়ে যাবে কে। তাহলে কে এর দুইটা ফর্মুলা একটু মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে কে ইজ ইকুয়ালস টু যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, অথবা শূন্য মাধ্যমে দুইটা চার্জের মধ্যে ক্রিয়াশীল বল ডিভাইডেড বাই অপর মাধ্যমে, যেই মাধ্যমের ভেদনযোগ্যতা বের করতেছো বা যেই মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা বের করতেছো সেই মাধ্যমে ক্রিয়াশীল বল। গুড, মনে থাকবে। এবং অবশ্যই চার্জ দ্বয়কে একই দূরত্বে স্থাপন করা লাগবে এবং চার্জের মান হচ্ছে সেম রাখা লাগবে। তুমি যদি এই রেশিও দিয়ে প্রকাশ করতে চাও, বলের রেশিও দিয়ে, সেক্ষেত্রে অবশ্যই চার্জের মান সেম রাখা লাগবে, চার্জের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করা যাবে না। তাহলে শূন্য মাধ্যমে ক্রিয়াশীল যে বল এবং অপর মাধ্যমে ক্রিয়াশীল যে বল, তার যে রেশিও সেটাই হবে ওই অপর মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা। বুঝছেন? সেটার জন্য মাথায় থাকে, এটা MCQ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। কিসের জন্য ভাইয়া? MCQ এর জন্য। ভুল হবে? আশা করি হবে না। একক কি হবে ভেদনযোগ্যতার? পড়ে আসছিলাম একক পার নিউটন পার মিটার স্কয়ার কুলম্ব স্কয়ার, কুলম্বের ধ্রুবকের উল্টা একক। মনে থাকবে? গুড। তাহলে ক্লিয়ার এই পর্যন্ত? ভেদনযোগ্যতা নিয়ে সমস্যা নাই কারো? এখান থেকে MCQ আসতে পারে, যেটা একটা গুরুত্বপূর্ণ MCQ, ম্যাথের মধ্যেও লাগতে পারে যদি অন্য কোনো মাধ্যমের কথা বলা থাকে। সেক্ষেত্রে হচ্ছে শূন্য মাধ্যমে যে কুলম্বের ধ্রুবক, তাকে ওই নতুন মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা দ্বারা ভাগ করে ম্যাথটা করা লাগবে। ক্লিয়ার? গুড। এবার আসেন নেক্সট। আচ্ছা, এই যে এটা হচ্ছে একটু বক্স করে রাখো, এই দুইটা। কোন দুইটা ভাইয়া? এই দুইটা। একটা হচ্ছে এটা, এটা একটু বক্স করো, ওকে। আর একটা হচ্ছে এটা, এটা একটু বক্স করো। এই দুইটা ফর্মুলা, এই দুইটা হচ্ছে আমাদের লাগবে, ঠিক আছে? অন্য কোনো মাধ্যম থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে এই দুইটা লাগবে, এই দুইটা হবে কুলম্বের ফোর্সের ফর্মুলা। ক্লিয়ার? গুড। নেক্সট ভাইয়া, নেক্সট দেখো, ম্যাথ দিয়ে দিছে একটা সহজ ম্যাথ। কি বলছে? দুইটা চার্জিত বস্তুকে একটা নির্দিষ্ট দূরত্বে একবার বায়ুতে আর একবার পানিতে স্থাপন করা হলো। দুই ক্ষেত্রে তড়িৎ বলের অনুপাত হচ্ছে 20:1। ওকে, বলছে পানির আপেক্ষিক ভেদনযোগ্যতা কত এবং পানির ভেদনযোগ্যতা কত। আচ্ছা, এই টাইপের ম্যাথ যদি MCQতে আসে তাহলে আমরা সরাসরি সলভ করব, বাট যদি রিটেনে আসে আমরা 2-1 লাইন একটু লিখে নিব, ঠিক আছে? কি লিখবো ভাই? 2-1 লাইন। দেখো তুমি এটা সরাসরিও করতে পারো, FC নট বাই FC W হবে হচ্ছে কে। সো আমাদের কে এর মান এখানে 20 হবে, বুঝাই যাচ্ছে কোয়েশ্চেন থেকে, ঠিক আছে? বাট রিটেনে আসলে একটু ডিটেলসে করার চেষ্টা করব। সেটা হচ্ছে শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বল কিভাবে লিখবো? সি নট ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার, এবং FC বা অন্য নতুন মাধ্যমে বা পানিতে নিয়ে যাওয়ার পর বল বা FCW লিখতে পারো, সেটা হবে 1/4 পাই ইপসাইলন নট ইন্টু কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার, যেখানে কে হচ্ছে পানির আপেক্ষিক ভেদনযোগ্যতা। দেন এখান থেকে তুমি পরের লাইনটা লেখো, সি নট বাই কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। এবার তুমি রেশিও নাও যে FC নট ডিভাইডেড বাই FCW ইজ ইকুয়ালস টু আসবে কে। ওকে, তুমি সরাসরি তো করতে পারতে, বাট সেটা MCQতে করো, রিটেনে করার দরকার নেই। রিটেনে প্রথমে 2 বা 3 লাইন লিখে নাও, তারপর করো, আদারওয়াইজ ফুল মার্কস দিতে চায় না HSC পরীক্ষায়। সো HSCতে কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। ওকে, তাহলে দেখেন FC নট বাই FCW এর মান দেওয়াই আছে 20, তার মানে কে এর মান কত চলে আসবে? 20। এটাই আমাদের অ্যান্সার, পানির আপেক্ষিক ভেদনযোগ্যতা। আর সেকেন্ড কোশ্চেন করছে হচ্ছে যে পানির ভেদনযোগ্যতা নির্ণয় করো, সেটা কেমনে বের করবা? দেখো, যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা হবে হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা মাল্টিপ্লাইড বাই ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। সো শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা হচ্ছে 8.854 ইন্টু 10⁻12 এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 20। সো গুণ করলে আপনি পানির যে ভেদনযোগ্যতা মানে যে অ্যাকচুয়াল মানটা সেটা পেয়ে যাবেন। এককটা অবশ্যই কেয়ারফুল, পার নিউটন পার মিটার স্কোয়ার কুলম্ব স্কোয়ার। মনে থাকবে, এককে যেন ভুল না হয়। দেখবা তোমাকে অপশন দিয়ে দিছে, হ্যাঁ, দুইটা অপশনই দেখবা সঠিক, দেখে মনে হবে যে এখানে বলা আছে 2.5 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, এবং আরেকটা তো আছে পরেরটাই 2.5 ইন্টু 10⁻11 পার নিউটন পার মিটার স্কোয়ার কুলম্ব স্কোয়ার।
তুমি তো মনে করো প্রথমটা দেখে খুশি, ভাইয়া মান মিলে গেছে, সঠিক উত্তর। ভুল ভুল ভুল, একক ভুল হয়েছে, একক সঠিকটা দেওয়া লাগবে, ঠিক আছে? সেম সিকিউতে কোনো তাড়াহুড়া করা যাবে না, রিল্যাক্স অ্যান্সার করা লাগবে, মান এবং একক দুইটাই খেয়াল করা লাগবে, একক যেন ভুল না হয়, ঠিক আছে? পারবো? ভেরি গুড ভাইয়া। এবার নেক্সট, চার্জের ঘনত্ব। দেখো চার্জ ঘনত্ব বা এটাকে অনেক সময় তল ঘনত্ব বলা হয়, ঠিক আছে? কি বলা হয়? তল ঘনত্ব। আচ্ছা, এটা কি তল ঘনত্ব বা চার্জ ঘনত্ব? খুবই সহজ একটা কনসেপ্ট, হ্যাঁ? এটা হচ্ছে অন্য জায়গায় গিয়ে আমাদের লাগবে, দেখবো আমরা যখন ইয়াটা পড়বো, কুলম্বের বলতেছি গাউসের ল পড়বো, তখন কি হচ্ছে এই জিনিসটা কাজে লাগবে, বাট আগে থেকে জানা রাখাটা বেটার। আচ্ছা, তল ঘনত্ব, ধরো তোমার কাছে এরকম একটা সারফেস আছে, লেটস সাপোজ এরকম একটা সারফেস আছে, এবং এই সারফেসের মধ্যে সব জায়গায় ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটেড। যদি চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না হয় তখন কিন্তু তল ঘনত্বের মান সেম থাকবে না, এটাও ভ্যারিয়েবল হয়ে যাবে, এক এক জায়গায় দেখা যাবে তল ঘনত্ব এক এক রকম। বাট চার্জ যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় তখন একটা সারফেসের জন্য আমরা নির্দিষ্ট একটা তল ঘনত্ব ডিফাইন করে দিতে পারবো। সো ধরো এই সারফেসের মধ্যে কিউ কুলম মানের চার্জ আছে, চার্জ নর্মালি সারফেসেই থাকে, এবং এই সারফেসের সারফেস এরিয়া হচ্ছে এ। তাহলে আমাকে বলেন এ ক্ষেত্রফলের মধ্যে কতটুকু চার্জ আছে? এ ক্ষেত্রফলে চার্জ আছে কিউ কুলম, একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ আছে? কিউ ডিভাইডেড বাই এ, এটাই চার্জ ঘনত্ব, ঠিক আছে? এইটাই চার্জ ঘনত্ব বা হচ্ছে তল ঘনত্ব বা তল মাত্রিক ঘনত্ব বলা হয়, ঠিক আছে? তাহলে চার্জ ডেনসিটি বা তল ঘনত্ব বা তল মাত্রিক ঘনত্ব, ঠিক আছে? সেটার ফর্মুলা কি হবে? কিউ ডিভাইডেড বাই এ। ভাইয়া একক কি হবে? ভাই একক কেমনে বের করব? এই উপরে কি আছে? চার্জ, নিচে কি আছে? এরিয়া। চার্জের একক কি? চার্জের একক হচ্ছে ভাইয়া কুলম। এরিয়ার একক কি? এরিয়ার একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে চার্জ ডেনসিটি বা চার্জ ঘনত্বের একক কি হবে? এইটার একক হবে হচ্ছে কুলম পার মিটার স্কয়ার। বুঝছো? এখন যেটা সবচেয়ে তোমরা বেশি পাবা সেটা হচ্ছে গোলাকার সারফেস, ঠিক আছে? কি পাবা? এবার প্রচুর পরিমাণ গোলাকার সারফেস থেকে কোশ্চেন আসে। সো ধরো এটা একটা গোলক, ওকে, এবং গোলকের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ আছে প্লাস কিউ কুলম। তোমাকে বলছে এটা চার্জ ডেনসিটি বা চার্জ ঘনত্ব কত, তো সিগমা হবে হচ্ছে চার্জ ডিভাইডেড বাই গোলকের সারফেস এরিয়া। গোলকের সারফেস এরিয়া কত? গোলকের সারফেস এরিয়া হচ্ছে 4 পাই আর স্কয়ার, এত কুলম পার মিটার স্কয়ার। ওকে, ইটস অনলি অ্যাপ্লিকেবল ফর গোলক। ওকে, গোলক বাইরে যদি অন্য কিছু হয় তার সারফেস এরিয়া দিয়ে ভাগ করা লাগবে, বুঝছেন? মানে সহজ কথা, চার্জ যতটুকু জায়গার মধ্যে ছড়ানো থাকবে সেই এরিয়াটা দিয়ে জাস্ট চার্জকে ভাগ করে দিবা, তাইলে হচ্ছে ওই তলের চার্জ ঘনত্ব পাওয়া। বাট এটা ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, চার্জ যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না থাকে, এক এক জায়গায় এক এক রকম, তখন কিন্তু এভাবে বের করা যাবে না, তখন এক একটা পয়েন্টে হচ্ছে এক এক রকম চার্জ ডেনসিটি পাবো আমরা, বাট সেটা আমাদের সিলেবাসে নাই, সো প্যারাও নাই। ওকে, তাহলে এখান থেকে যদি এমসিকিউ আসে কি কি আসতে পারে? একটা হচ্ছে একক আসতে পারে, আর একটা হচ্ছে তোমাকে এরকম একটা দিয়ে ছবি দিয়ে তোমাকে চার্জ ঘনত্ব বের করতে বলতে পারে। পারবা না এখান থেকে এমসিকিউ আসলে? এখান থেকে রিটেন প্রশ্ন আসার সম্ভাবনা আমি দেখি না, হয়তো বা এমসিকিউ আসলে আসতে পারে। ক্লিয়ার? গুড। নেক্সট, তড়িৎ ক্ষেত্র। এই যে আসল জিনিস শুরু হয়েছে, তড়িৎ ক্ষেত্র। বলো তড়িৎ ক্ষেত্র কি জিনিস? দেখেন খুবই সহজ কনসেপ্ট। ধরেন আপনার কাছে একটা চার্জ আছে, এই চার্জের আশেপাশে একটা নির্দিষ্ট এলাকা আছে, যতটুকু এলাকা জুড়ে এই চার্জের প্রভাবটা বিদ্যমান। কি? যতটুকু এলাকা জুড়ে চার্জের প্রভাব বিদ্যমান। সো ধরো এটা কিউ কুলম চার্জ, তার চারপাশেই হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া, যতটুকু এরিয়া জুড়ে তার প্রভাব বিদ্যমান আছে। প্রভাব বিদ্যমান মানে কি? মানে হচ্ছে এই এরিয়ার ভিতর যদি অন্য কোনো চার্জ এনে আমি স্থাপন করি, ধরো এখানে আমি একটা প্লাস 5 কুলম মানের চার্জ স্থাপন করছি, সে একটা বিকর্ষণ বল পাবে, প্লাস প্লাসকে বিকর্ষণ করে। এখানে আমি একটা মাইনাস 2 কুলম মানের চার্জ এনে স্থাপন করছি, ওকেও আকর্ষণ করবে। এখানে আমি একটা প্লাস 10 কুলম মানের চার্জ স্থাপন করছি, ওকে বিকর্ষণ করবে না। আকর্ষণ বিকর্ষণ বা বলের আদান প্রদান শুধুমাত্র নির্দিষ্ট এরিয়ার ভিতরেই। প্রত্যেকটা চার্জের জন্য একটা ডিফাইন্ড এরিয়া আছে, যতটুকু এরিয়ার মধ্যে অন্য কোনো চার্জকে আনা হইলে এই সেন্টারে থাকা চার্জটা তার উপর বল প্রয়োগ করবে। বাট যদি কোনো চার্জকে এই এরিয়ার বাইরে স্থাপন করো, তার উপর সে কোনো প্রভাব খাটাইতে পারবে না। তার মানে এই চার্জের উপর কিন্তু কোনো রকম বল কাজ করবে না, এখানে ফোর্সের মান হবে 0। কেন? কারণ ও তড়িৎ ক্ষেত্রের বাইরে অবস্থিত, বুঝছেন? এরকম প্রত্যেকটা চার্জের একটা নির্দিষ্ট এরিয়া আছে, যে এরিয়ার মধ্যেই তার প্রভাব বিদ্যমান। এই এরিয়ার ভিতরে যদি তুমি কাউকে নিয়ে আসো, তার উপর সে বল প্রয়োগ করতে পারে। বাট তুমি যদি এই এরিয়ার বাইরে কোনো চার্জকে নিয়ে আসো, তার উপর কিন্তু সে কোনো বল প্রয়োগ করতে পারে না। এবং যতটুকু এরিয়া জুড়ে এই প্রভাবটা বিদ্যমান থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। মাথায় রাখো, ইলেকট্রিক ফিল্ডের যে কোনো বাইরের যে কোনো বিন্দুই চার্জের জন্য অসীম হিসাবে কনসিডার্ড হয়।
ঠিক আছে। সো অসীম জিনিসটা কিন্তু আপেক্ষিক, এক একটা চার্জের জন্য এক এক রকম হইতেই পারে। চার্জের মান অনেক ছোট হইলে হয়তো বা ইলেকট্রিক ফিল্ড অনেক ছোট হবে, বাইরের পয়েন্টকে আমরা অসীম বলবো। চার্জের মান অনেক বড় হইলে ইলেকট্রিক ফিল্ড অনেক বড় হইতে পারে, সেক্ষেত্রে তার বাইরের পয়েন্টকে আমরা বলবো হচ্ছে অসীম। সো একটা চার্জের জন্য যেটা অসীম আর একটা চার্জের জন্য কিন্তু সেটা অসীম নাও হইতে পারে। অসীমের কনসেপ্টটাই পুরোপুরি রিলেটিভ বা হচ্ছে আপেক্ষিক বলতে পারো। সো সহজ কথা, একটা চার্জের জন্য তার তড়িৎ ক্ষেত্রের বাইরের যে কোনো পয়েন্ট, সেটা এই পয়েন্ট হোক, এই পয়েন্ট হোক, ওই পয়েন্ট হোক, সব কিছুই কি অসীম হিসেবে কনসিডার হবে। এবং অসীমে স্থাপিত কোনো চার্জের উপর কিন্তু এই চার্জ কোনো রকম বল প্রয়োগ করতে পারবে না বা কোনো রকম প্রভাব খাটাইতে পারবে না। তো দেখো এখানে সংখ্যাটা লেখা আছে, কোনো আহিত বস্তুর চারদিকে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বিদ্যমান থাকে বা অন্য কোনো আহিত বস্তুকে আনা হলে বা চার্জিত বস্তুকে আনা হলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে, সেই অঞ্চলকেই বলা হয় কি ওই চার্জের তড়িৎ ক্ষেত্র। বুঝছেন? মানে সেন্টারে যে চার্জটা থাকবে। পারবো, সহজ কনসেপ্ট, ভেরি গুড ভাইয়া। তড়িৎ ক্ষেত্র বুঝা গেছি ভাইয়া, কি কি বাচ্চা পোলাপানের জিনিস পড়াচ্ছেন। এবার হচ্ছে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা জিনিসটা কি? ধরো তোমার কাছে একটা চার্জ আছে, কি চার্জ ভাইয়া? প্লাস কিউ কুলম মানের চার্জ, প্লাস কিউ কুলম মানের চার্জ। ওকে, এখন ভাইয়া আমি কি করছি, আমি হচ্ছে তার এই যে এই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা প্লাস 1 কুলম মানের চার্জকে স্থাপন করছি। কি করছি? প্লাস 1 কুলম মানের চার্জ যদি স্থাপন করি, 1 কুলম মানের চার্জ কোন দিকে যাবে? 1 কুলম মানের চার্জ এই দিকে যাবে। যদি এখানে স্থাপন করি সে কোথায় যাবে? এই দিকে যাবে। যদি এখানে স্থাপন করি কোথায় যাবে? এই দিকে যাবে, কারণ বল লাভ করবে এই দিকে। যদি এখানে স্থাপন করি এই দিকে যাবে, যদি এখানে স্থাপন করি এই দিকে যাবে, যদি এখানে স্থাপন করি টাটা এদিকে যাবে। ওকে, সো 1 কুলম মানের একটা চার্জ, বা এটা অনেক সময় টেস্ট চার্জও বলা হয়, সে যেই পথে চলাচল করবে একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে, সেটাকে আমরা বলি হচ্ছে বলরেখা। ওকে, বাই যেই সেন্টারে থাকা চার্জের বলরেখা। তাহলে কনসেপ্টটা খুবই সহজ। একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে আপনি 1 কুলম মানের চার্জকে স্থাপন করেন যে কোনো পয়েন্ট, আপনার যেখানে যেখানে ভালো লাগে, সে যেই পথে যাবে বা যেই পথ ধরে সে হেঁটে যাবে বা অতিক্রম করবে, হাঁটবে তো না, সেই পথটাকেই আমরা কি বলি? বলরেখা বলি। সো দেখা যায় পজিটিভ চার্জের জন্য বলরেখা হচ্ছে বাইরে বের হয়। ঠিক আছে, পজিটিভ একটা চার্জ যদি আমি নেই, তার জন্য আমরা বলরেখা পাবো হচ্ছে বাইরের দিকে। ওকে, তোমার কাছে মনে হইতে পারে বলরেখার দিক মনে হয় বাইরের দিকে, না, ভুল ভুল ভুল, বলরেখার কোনো দিক নাই। বলরেখা হচ্ছে জাস্ট একটা পথ, কোনো দিক নাই। এই দিকটা কি বোঝাচ্ছে? দিকটা বোঝায় হচ্ছে কোনো একটা সার্টেন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। যেমন ধরো আমি যদি তোমাকে বলি এই পয়েন্টটায় ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, কোন পয়েন্টে ভাই? এই পয়েন্টে। তুমি এই অ্যারো দেখে বুঝতে পারবা ইলেকট্রিক ফিল্ড এই দিকে হবে, ঠিক আছে, বা তড়িৎ প্রাবল্য এই দিক কাজ করবে। আমি যদি বলি এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, তুমি অ্যারো দেখে বুঝতে পারবা ইলেকট্রিক ফিল্ড এই দিকে হবে। ইলেকট্রিক ফিল্ড কাজ করে বলরেখা, ধরো বলরেখার উপর কোনো একটা পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাও, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে ওই পয়েন্টে অঙ্কিত স্পর্শক বরাবর। এখন স্পর্শক তো দুই দিকে হইতে পারে, অ্যারো যেদিকে থাকবে স্পর্শকটাও সেই দিকে আঁকা লাগবে। সো অ্যারোটা মেইনলি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনকে বোঝায়, বাট বলরেখার কিন্তু কোনো দিক নাই। আমরা মনে করি বলরেখা বাইরে যাচ্ছে, না না না, বলরেখার কোনো দিক নাই। এই ডিরেকশনটা বোঝাচ্ছে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ওকে, জাস্ট আমরা এটা মাথায় রাখবো যে প্লাস চার্জ থেকে বলরেখা বাইরের দিকে বের হয়, মানে হচ্ছে প্লাস চার্জ অপর একটা প্লাস 1 কুলম মানের চার্জকে বাইরের দিকে বল প্রয়োগ করবে। বুঝছেন? একদম সহজ, মনে থাকবে, গুড। এবং মাইনাস চার্জের কথা যদি বলি, মাইনাস চার্জের ক্ষেত্রে কি হবে বলো তো? আমরা বলি বলরেখা ভিতরের দিকে প্রবেশ করবে, তাহলে ভাই বলরেখার দিক মনে হয় ভিতরের দিকে, না, বলরেখার দিক ভিতরের দিকে না। এটা কি বোঝাচ্ছে বলো তো? যদি একটা প্লাস 1 কুলম মানের চার্জকে এখানে স্থাপন করা হয়, কোথায়? এখানে, তার উপর প্রাবল্য কাজ করবে এইদিকে। ওকে, যদি এখানে স্থাপন করা হয় তার উপর প্রাবল্য কাজ করবে এইদিকে, যদি এখানে স্থাপন করা হয় প্রাবল্য কাজ করবে এইদিকে। বুঝছো? একদম সহজ, মনে থাকবে, শিওর, কোনো কনফিউশন নাই। এবং এই যে বলরেখা, তড়িৎ বলরেখা যেগুলো একটু মাথায় রেখো, তড়িৎ বলরেখা হচ্ছে খোলা বক্ররেখা। ওকে, তড়িৎ বলরেখা কি? খোলা বক্ররেখা, খোলা বক্ররেখা। যেমন চৌম্বকের ক্ষেত্রে কি হয়, চৌম্বকের বলরেখাটা হচ্ছে লুপের মতো হয়, তাই না? ধরো আমি তোমাকে একটা ম্যাগনেটিক ফিল্ড এঁকে দিলাম, বা একটা ম্যাগনেট, বার ম্যাগনেট ধরে এঁকে দিলাম। লেট সাপোজ এই হচ্ছে একটা ম্যাগনেট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। বলো তো এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন কেমন হবে? এই যে নর্থ থেকে সাউথে আসবে, আবার ভিতর দিয়ে সাউথ থেকে নর্থে আসবে, নর্থ থেকে সাউথে আসবে, ভিতর দিয়ে আবার নর্থ থেকে সাউথে, সাউথ থেকে নর্থে আসবে। তার মানে এইটা হচ্ছে একটা লুপ, এই পাশ থেকে গেল, এই পাশ থেকে গেল, আবার ভিতর দিয়ে এখানেই ঘুরে আসলো। তার মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন হয় হচ্ছে এরকম, লুপের মতো এরকম, ঠিক আছে, ঘুরে 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 আবার আগের জায়গাতেই ফিরে আসে। বাট তড়িতে এটা হয় না, ঠিক আছে, আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে এই কাহিনী ঘটবে না। সো ম্যাগনেটিক ফিল্ড লাইন হচ্ছে বদ্ধ বা আবদ্ধ বলরেখা। ওকে, ম্যাগনেটিক ফিল্ড লাইন বা চৌম্বক বলরেখা, যেটা ম্যাগনেটিক ফিল্ড লাইন হচ্ছে কি? আবদ্ধ বলরেখা, আবদ্ধ বলরেখা।
রেখা। আর তড়িৎ বলরেখা যেগুলা, এগুলা কি, এগুলো হচ্ছে খোলা বক্ররেখা বা খোলা বক্ররেখা বলছি, খোলা বলরেখা, ঠিক আছে, খোলা বলরেখা বা মুক্ত বলরেখা। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এবং আরেকটা লাইন দেখবা বইয়ের মধ্যে লেখা আছে, সেটা হচ্ছে তড়িৎ বলরেখা কিন্তু কাল্পনিক রেখা। কি কাল্পনিক রেখা? কাল্পনিক মানে কি ভাইয়া? আমি কি আমার কল্পনার জগতের মতো করে রাখতে পারবো ভাইয়া? যদি আপনি আমাকে এখানে একটা কিউ কুলম চার্জ দেন, আমি কিভাবে আঁকতে পারবো? এটা তড়িৎ বলরেখা। কল্পনা তো ভাইয়া, কল্পনাতেই আঁকছি। বলে দিছে ভাইয়া কাল্পনিক, আমি আমার কল্পনাতে এরকমই দেখছি। এই অকাজ করা যাবে না। কাল্পনিক ইন এ সেন্স, এখানে একটা +1 কুলম মানের চার্জ যখন চলাচল করবে তখন কি সেরকম একটা দাগ বানায় রেখে যাবে নাকি? না, দাগ তো সে বানাবে না, বাট আমরা একটা দাগ দিয়ে জিনিসটাকে প্রকাশ করতেছি। দাগটা হচ্ছে কাল্পনিক, এরকম দাগ সত্যি সত্যি তৈরি হয় না, বাট এই পথেই চার্জটা চলাচল করবে। সো আঁকাটা লজিক্যাল, বাট জিনিসটার এক্সিস্টেন্স নাই। মানে আঁকাটা কিন্তু ইললজিক্যাল না, বাট এরকম দাগ সত্যি সত্যি এক্সিস্ট করে না, বাট লজিক্যালি ইটস কারেক্ট। সো জাস্ট নিজের ইচ্ছা মতো যেমনি খুশি ওমনি আঁকা দিলে হবে না, লজিক্যালি আঁকা লাগবে। বুঝতে পেরেছো? একদম সহজ। তাহলে বলরেখার একটা বেসিক আইডিয়া গেছে আমাদের চলে আসছে। এখন বলরেখার কিছু বৈশিষ্ট্য আছে, এখান থেকে একটা এমসিকিউ আসবে, ঠিক আছে? এগুলো সব হচ্ছে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য প্রথম যেটা, সেটা হচ্ছে বলরেখাগুলো খোলা বক্ররেখা, স্বাভাবিক, এটা কোনো লুপ না, এটা একটা ওপেন ফিল্ড লাইন। তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক আধান থেকে বের হয় এবং ঋণাত্মক আধানে শেষ হয়, এবং পরিবাহীর অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা পাওয়া যায় না। এই স্টার 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 দাও, স্টার দাও, স্টার স্টার স্টার। পরিবাহীর অভ্যন্তরে কখনো তুমি বলরেখা পাবে না। কেন পাবা না বলো তো? কারণ পরিবাহীর অভ্যন্তরে কোনো ইলেকট্রিক ফিল্ডই থাকে না। ধরো তোমার কাছে একটা পরিবাহী আছে, কি আছে? একটা পরিবাহী আছে, লেটস সাপোজ এরকম। এই পরিবাহীতে চার্জ থাকবে কোথায়? চার্জ থাকবে পৃষ্ঠে। ভাইয়া কোথায়? পৃষ্ঠে। ভিতরে? ভিতরে কিছু নাই, ভিতরে কিছু নাই গো, ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। এই পরিবাহীর অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ড নাই, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড নাই, এবং যেখানে ইলেকট্রিক ফিল্ড নাই সেখানে কোনো বলরেখাও নাই। কেন ভাইয়া, কেন? যেখানে ইলেকট্রিক ফিল্ড নাই সেখানে বলরেখা নাই। ধরো আমি এখানে রাখলাম +q কুলম চার্জ, তার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইটা। আমি কি করলাম? বললাম এখানে বলরেখা আঁকো। এখানে বলরেখা আঁকো মানে কি? এর তুমি একটা 1 কুলম মানের চার্জ বসাও, সে যে পথে চলাচল করবে সেটাই তার বলরেখা। তাহলে আমি এখানে বসাইলাম +1 কুলম মানের চার্জ। কোন পথে চলাচল করবে? আরে বাবা, ও তো চলাচলই করবে না, ওর উপর কোনো বল কাজ করতেছে। বল তো তখন কাজ করবে যখন ইলেকট্রিক ফিল্ডের ভিতরে বসাবা, বাইরে স্থাপন করলে আবার কিসের বল? সো বাইরে কোনো ইলেকট্রিক ফিল্ডও নাই, এবং যেখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই সেখানে কোনো রকম বলরেখাও নাই। সেম কাহিনী পরিবাহীর জন্য, পরিবাহীর ভিতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। তো যেহেতু কোনো ইলেকট্রিক ফিল্ড পরিবাহীর ভিতরে নাই, এর জন্য পরিবাহীর ভিতরে কোনো বলরেখাও আমরা পাবো না। মনে থাকে যেন, বলরেখাগুলো পরস্পরের সাথে আড়াআড়িভাবে পার্শ্ব চাপ দেয়। ইটস কোয়াইট নর্মাল, কারণ হচ্ছে তোমার কাছে ধরো এরকম দুটো বলরেখা আছে, এইগুলা কি? এগুলো হচ্ছে প্লাস চার্জের চলাচলের পথ। এখানে যদি একটা +1 কুলম মানের চার্জ থাকে, লেটস সাপোজ, এবং এখানেও যদি একটা +1 কুলম মানের চার্জ থাকে, এরা কি পরস্পরের উপর বল প্রয়োগ করবে না? অবশ্যই বল প্রয়োগ করবে। দেখা যাবে ও ওকে বিকর্ষণ করতেছে এই দিকে, ও ওকে বিকর্ষণ করছে এই দিকে, তাহলে কি তারা পরস্পরের উপর পার্শ্ব চাপ দিচ্ছে না? দিচ্ছে তো। ঠিক এই কারণেই বলরেখাগুলো পরস্পরের উপর আড়াআড়িভাবে পার্শ্বচাপ প্রয়োগ করে। মনে থাকবে, শিওর। ফলে দুইটা বলরেখার মধ্যে একটা বিকর্ষণ ঘটে, কারণ এগুলো সব +1 কুলম মানের চার্জ যারা চলাচল করতেছে। ওকে, তারা পরস্পরকে কি করবে? অবশ্যই বিকর্ষণ করবে, আড়াআড়িভাবে পার্শ্বচাপ দিবে। বুঝছেন? গুড। এটা বলরেখাগুলো স্থিতিস্থাপক বস্তুর মতো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়, এটা তেমন ইম্পর্টেন্ট। লাস্টেরটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দুইটা বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না, নেভার, এটা হওয়া সম্ভব না। ম্যাগনেটিক ফিল্ড লাইনেও এটা করে না। কেন করে না? দেখো, বলরেখার উপর কোনো একটা পয়েন্ট, ধরো আমি তোমাকে এরকম একটা বলরেখা আঁকলাম, কিরকম? ধরো বলরেখাটা এরকম, ঠিক আছে? লেটস সাপোজ এরকম একটা বলরেখা, আমি তোমাকে 3টা পয়েন্ট দিলাম। একটা হচ্ছে এই পয়েন্ট, একটা হচ্ছে এই পয়েন্ট, আর একটা হচ্ছে এই পয়েন্ট, লেটস সাপোজ। এবং আমি সামনে ধরো একটা অ্যারো দিয়ে দিছি। এটা কিন্তু বলরেখার দিক না, আবারও বলতেছি এটা বলরেখার দিক না, এটা হচ্ছে +1 কুলম মানের চার্জের চলাচলের দিক, ঠিক আছে? ওকে, গুড। এখন এই 3টা পয়েন্টে আমি তোমাকে বললাম ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বের করো। এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এই পয়েন্টে অঙ্কিত স্পর্শক বরাবর, এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে অঙ্কিত স্পর্শক বরাবর, এই পয়েন্টেও ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে অঙ্কিত স্পর্শক বরাবর। সো বলরেখার উপর কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে সেই পয়েন্টে অঙ্কিত স্পর্শক বরাবর। ভাইয়া স্পর্শক তো আপনি এইদিকেও আঁকতে পারতেন, এইদিকেও আঁকতে পারতেন, এইদিকেও আঁকতে পারতেন, আঁকা যাবে না, কারণ অ্যারো দিয়ে আমরা বলেই দিছি ইলেকট্রিক ফিল্ড এইদিকে। বুঝছো? সো স্পর্শক আমার এইদিকে আঁকা লাগবে। সো এইটা হচ্ছে ওই অ্যারোর সিগনিফিকেন্স। ক্লিয়ার? গুড। এখন দুইটা বলরেখা ছেদ কেন করতে পারবে না? ধরো ছেদ করলো এই এবং এই, এটা গেছে এই দিকে, এটা গেছে এই দিকে,
তাহলে এই যে যেই পয়েন্টটায় ছেদ করলো সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? আমি যদি এই বলরেখার কথা চিন্তা করি ইলেকট্রিক ফিল্ড হয় এই দিকে, আমি যদি এই বলরেখার কথা চিন্তা করি ইলেকট্রিক ফিল্ড হয় এই দিকে। এটা কখনো সম্ভব? একটা পয়েন্টে দুই দিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করতে পারে না। কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড একটা সার্টেন ডিরেকশনে কাজ করবে, দুই দিকে কাজ করা সম্ভব না। ঠিক এই কারণেই হচ্ছে বলরেখাগুলো পরস্পর ছেদ করে না, ঠিক আছে? সো একটা সার্টেন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড দুই দিকে কাজ করতে পারে না, ইলেকট্রিক ফিল্ড দুই দিকে কাজ করতে পারে না। বুঝতে পেরেছো? কাজ করতে পারে না। যে কোনো একটা নির্দিষ্ট দিক কাজ করবে, দুই দিক কাজ করতে পারবে না। সো যদি বলরেখাগুলো ছেদ করে ফেলে, যেই পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয়ে যাবে দুইটা, হুইচ ইজ নট পসিবল। ঠিক এই কারণেই বলরেখাগুলো কখনোই পরস্পরকে ছেদ করে না। আর বলরেখার আরেকটা সুন্দর সিগনিফিকেন্স কি, যেটা একটু আগেই বললাম, যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে, বলরেখার উপর একটা নির্দিষ্ট পয়েন্টে তুমি যদি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন চাও, জাস্ট ওই পয়েন্টে একটা স্পর্শক এঁকে দেওয়া লাগবে, সেটাই হবে ওই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ক্লিয়ার? গুড। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ চলে আসতে পারে, ভালো মতো এই বৈশিষ্ট্যগুলা পড়ো, মনে থাকবে। গুড। এবার হচ্ছে তড়িৎ প্রাবল। আচ্ছা, তড়িৎ প্রাবল ওটা হচ্ছে আমরা পরের দিন থেকে শুরু করি, ঠিক আছে? মানে আজকে ক্লাসে এমনি মাঝখানে একটা ইন্টারাপশন চলে আসছিল, সো আজকে ক্লাসে আর যাবো না, কারণ তড়িৎ প্রাবল্য পড়াইতে গেলে এখানে আসলে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস চলে আসবে। তো সেটা হচ্ছে আমরা বুধবার একটু রিল্যাক্সে শুরু করি, বুধবার হচ্ছে আমরা এটা রিল্যাক্সে পড়বো। ওকে, এটা হচ্ছে আমরা বুধবার পড়বো। হোপফুলি সব ঠিকঠাক থাকলে আমরা বুধবার এই জিনিস একদম ভেঙে চুরে ফেলবো। ওকে, তাহলে আজকে গাইজ আজকে এই পর্যন্ত থাকবো। আজকে খুব বেশি পড়াইতে পারলাম না, নিজের কাছেই যেন কেমন লাগতেছে। লাস্টে এসে মনে হয় ফ্লোটা একটু স্লো হয়ে গেছিল কিনা, আর একটু ফাস্ট পড়ানো দরকার ছিল। সমস্যা নেই, আমরা পরের দিন হচ্ছে আগায় যাবো, প্যারা নেই কোনো। পরের দিন দেখবো আমাদের ম্যাক্সিমাম জিনিস শেষ হয়ে গেছে, হয়তো বা সর্বোচ্চ গাউসের লটা বাদ থাকতে পারে, সমস্যা নেই, ওটাও আমরা লাস্টে যা পড়ে ফেলবো 3 নাম্বার ক্লাসে। ওকে, তাহলে আজকে হচ্ছে এই পর্যন্ত থাকুক। এখানে প্রথম যে পার্টটা ছিল বলের পার্টটা, বলের পার্টের মধ্যে আমি যদি বলি ভারসাম্যের অংশটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এই শুরুর দিকে কিন্তু প্রচুর এমসিকিউ আছে, শুরুর দিক থেকে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। চার্জের কোয়ান্টায়ন বলো, সংরক্ষণশীলতার নীতি বলো, দেন হচ্ছে বেশ কিছু একক আছে, ভেদনযোগ্যতার কিছু কনসেপ্ট আছে, এগুলো এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। বলরেখার পার্টটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পড়া লাগবে। যা যা পড়াই দিচ্ছি এগুলো কিন্তু স্কিপ করা যাবে না। তুমি হয়তো মনে করতেছো যে ভাই এটা তো থিওরিটিক্যাল পার্ট, এটা কি দরকার ছিল? দরকার ছিল দেখেই স্লাইডের মধ্যে নিয়ে আসছি, নাহলে স্লাইডের মধ্যে নিয়েই আসতাম না। ঠিক আছে, প্রত্যেকটা স্লাইড বুঝে শুনেই বানানো, যেগুলো তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোই শুধুমাত্র স্লাইডের মধ্যে ইনক্লুডেড আছে। ওকে, সো একটু পড়েন ভালো মতো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্ত থাকুক, মোটামুটি হয়েছে, যতটুকুই হয়েছে সমস্যা নাই। আর আমাদের তো বলতে গেলে এখন বড় বড় চ্যাপ্টার হচ্ছে দুইটা, তাই না? একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর একটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। এই দুইটা শেষ হয়ে গেলে আসলে পরের গুলো এমনি শেষ হয়ে যাবে। পরের গুলো হচ্ছে ছোট ছোট চ্যাপ্টার, ছ চ্যাপ্টার, দেখবে এক সপ্তাহে দুইটা করে শেষ হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বুধবার দিন দুপুরবেলা, এবং বুধবার আমরা একটু টান দেওয়ার চেষ্টা করব, একটু আগায় যাওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা পড়তে থাকেন ঠিকঠাকভাবে এবং প্র্যাকটিস করেন। সিকিউ সাজেশন শিটটা ধরে ধরে, যাদের এখনো কখয় সমস্যা আছে কখ সাজেশন শিট ধরে ধরে প্র্যাকটিস করো, যাদের এখনো এমসিকিউতে সমস্যা আছে এমসিকিউ ধরে ধরেও একটু প্র্যাকটিস করো, সাজেশন শিট তো দেওয়াই আছে। তো নেক্সট ক্লাসের আগ পর্যন্ত এগুলো একটু পড়ে আসেন, পরবর্তী ক্লাসে আমরা প্রাবল্য, বিভব, ব্লা 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 আরো যা আছে সেগুলো সব শেষ করে ফেলবো। আজকের মতো বিদায়, টাটা। ও গাইস, বাই দ্য ওয়ে, আমরা কিন্তু ফিজিক্স এক্সাম ব্যাচের কথা তো জানো, আমরা আজকে কেমিস্ট্রি এক্সাম ব্যাচে লঞ্চ করতেছি তোমাদের জন্য, এবং সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার আগ দিয়ে শেষ হয়ে যাবে। ওইটা নিয়ে রাতে দেখা হচ্ছে, রাতে লাইভ লঞ্চিং হবে কেমিস্ট্রি এক্সাম ব্যাচের। বাই।